হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য ফোর্থ এপিসোড অফ দ্য ডেইলি টক্স অফ হাই স্কুল বয়েজ। ভাই, আমি এখনো শিওর নাকি এটাকে ফোর্থ এপিসোড বলবো নাকি ফিফথ এপিসোড বলবো। আমরা যখন প্রিভিয়াস এপিসোড বৃহস্পতিবার রেকর্ড করা শেষ করলাম, একেবারে পারফেক্ট একটা ইপি রেকর্ড করছি। অ্যান্ড ওইটা রেকর্ড করার পরে কি হইলো, আমাদের হচ্ছে যে এপিসোডের ফাইলটা করাপ্টেড হয়ে গেল। অবভিয়াসলি আমার পিসির দোষ ছিল। এবং কি হয়েছে, আমার ফার্স্ট অফ অল ওই পডকাস্টটা করতে যে আমরা মানে সবাই কোনো না কোনো প্রবলেম ফেস করতেছিলাম। আমার মেইনলি জিপিউতে প্রবলেম, মানে জিপিউ তারে প্রবলেম হয়েছে, ওটার জন্য মনিটর অফ হয়ে গেল। পরে পিসি অফ হয়ে গেল এবং পিসি অফ হওয়ার পরে হচ্ছে যে আমার পডকাস্টের ফাইলটা করাপ্টেড হয়ে গেল। তো পরে ওই পডকাস্টের ভিডিওটা আমরা আর আপলোড দিতে পারি নাই। সো হোপফুলি আজকের পডকাস্টটা আপনারা এনজয় করবেন। অ্যান্ড ছোটন, কি অবস্থা মামা? ভালো আছি, তুই ভালো আছিস? ভালো আছি। আসিফ? I'm depressed as usual. আর বেবি ভাই? ইয়েস মামা, আমি তো সেই রকম আছি, তুই বুঝতেও পারবি না আমি কেমন আছি। ও আচ্ছা, আজকে আমাদের সাথে নতুন একজন আসছে, সেটা হচ্ছে বেবি ভাই আসছে আমাদের সাথে। আচ্ছা মামা, বেবি মানে নীরব, তোর বেবি ভাই নামটা কেমনে আসছে? একবার এক পোলাই আমারে গ্যাঞ্জামের লাইগা আহ্বান জানাইছিল, কইছিল যে হয় নাকি আমারে গ্যাঞ্জাম কইরা পিটাইবো। আমি তখন কইছিলাম আমি সালমান মুক্তাদিরের বড় ফ্যান, বুঝছস। সালমান মুক্তাদিরে দেখছিলাম একটা ভিডিওতে কইতে, তুই কেডা আমি কেডা জানস? আমি বেবি ভাই ছোট ভাই। আমি আমার গুরু সালমান মুক্তাদিরকে অনুসরণ করে তখন কইছিলাম যে আমি সালমান মুক্তাদিরের ছোট ভাই। সরি, এটা বলি না, আমি কইছি আমি বেবি ভাই ছোট ভাই, তুই বেবি ভাইরে চিনস? তখন থেকে আমার নাম বেবি ভাই। মানে তুই কি সালমান মুক্তাদিরের, তোর কি আইডল সালমান মুক্তাদির? অবশ্যই, আমিও ওর মতো হইতে চাই। ওর মতো মানে পুরো ওর মতো? ও আচ্ছা মামা, আজকে না মানে আমাদের টপিকের মধ্যে আমি ডিসকাস করতেছিলাম, ভাবতেছিলাম কি নিয়ে টপিক কি নিয়ে ডিসকাস করব। তো আই ওয়াজ থিংকিং যে মানে আমরা ছোটবেলা থেকে ধর আমরা, তুই ইউটিউব কত বছর ধরে দেখোস? তোরা ইউটিউব কত বছর ধরে ফলো করতেছিস, মানে বাংলাদেশের কন্টেন্ট গুলো আর কি? 5-6 বছর। 4 বছর, হ্যাঁ 4-5 বছর 5 এরকম হচ্ছে। আচ্ছা, আমিও অনেক দিন ধরে ফলো করছি। আচ্ছা মামা, বলতো তোদের এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে তোদের ফেভারিট ইউটিউবার কে? আমার গুরু সালমান মুক্তাদির। ছোটন? বাংলাদেশের মধ্যে হ্যাঁ মানে আমি বলতেছি কিন্তু আমার হ্যাঁ হ্যাঁ। আমার পার্সোনালি ভালো লাগতো সোজ ঢাকা, বুঝছস? ওর চ্যানেলটা আমি অনেক আগের থেকে দেখতাম। ওদের এডিটিংটা অনেক জোস হইতো, তো ওইটাই দেখতাম আমি। স্পেশালি একটা ছিল মুশকিল হাসান বাবা, তুই যদি মুশকিল দেখে আসান থাকিস। বাবা, আরে ভাই, উফ উফ মামা, কি জোস ছিল! এই যে সেভেনের দিকে মুশকিল বুঝছস, হাসান। এই আমি না এটা নিয়ে ভাবতেছিলাম কথা বলবো মামা। সেভেনের দিকে বুঝছস, মানে আমি, তারপর গাভি, আচ্ছা অভিনব আর কি, ওটা বাদ দিই। আমরা একজনের কাছে পড়তাম, টিচারের নাম না বলি যেহেতু পডকাস্টের মধ্যে। সো ওই সময় তো ওই মুশকিল হাসান বাবা ওই সেভেনের সময় ওই ভিডিওটা বাইর হয়েছিল, বুঝছস। তো গাভি প্রত্যেকবার সময় স্যারের পরীক্ষার সময় বলতো আজকে পরীক্ষা দিব না, আজকে মুশকিল হাসান বাবার কি বলে পরামর্শ নিয়ে আসছি। ওই আইসা ওইটার পরে আমরা কেউই পরীক্ষা দিতাম না মামা, কেউ পরীক্ষা না দিয়ে স্যারের পড়া বাদ দিয়ে আমরা সবাই টার্ফে যা ফুটবল খেলতাম সবাই। একদিন বুঝছস ওই হাসান বাবা একদিন স্যারে দেখা গেছে, বুঝছস, মানে যার কাছে পড়তাম একদিন দেখা গেছে যে আমরা ওই দিন না পড়া সবাই ফুটবল খেলতেছি। আমি গাভি তারপর আরো কয়েকজন মিলে আমরা ফুটবল খেলতেছি, আমরা টার্ফে ফুটবল খেলতাম 7-8 এর দিকে। সো ওই টাইমের দিকে স্যার আইসা বলে যে তোমরা খুব বেশি বুঝো না, এখানে এগুলা চিনো না, বেশি চিনা গেছো। আর যা খেপা খেপছিল ওই দিন, ওইটার পর থেকে অলমোস্ট রেগুলার ক্লাস করতাম। আচ্ছা আসিফ, তোর ফেভারিট ইউটিউবার কে? এনায়েত চৌধুরী। এখনকার না, পুরান গুলার কথা বলছি। এখনকার তো সবাই কম বেশি আছে, ওগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করি। ওজিদের মধ্যে আমিও তো আমিও তো রাফায়েত বলতে পারি, রাফায়েত ভাই। রাফায়েত ভাই তো শো অফ ঢাকা, সহজ কথা। শো অফ ঢাকা শো তোর অফ চ্যানেল। ঢাকা তো আগে ছিল না, ঠিক আছে? আগে তো ওইটা ওর চ্যানেল বলতে গেলে কোলাবোরেটেড এটা ছিল। ঠিক। আমার মনে আছে কে গরুর হাটে যে মাইর খাইছিল বাঁশ দিয়া, কে জানি নাম। ও আচ্ছা আচ্ছা, সৌভিক। সৌভিক 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 হ্যাঁ সৌভিক সৌভিক। সৌভিক সৌভিক আচ্ছা সৌমিক আর সৌভিক। হ্যাঁ, আচ্ছা ওইগুলা নিয়ে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আমরা ডিসকাস অনেক করব। বাট আচ্ছা আসিফ, যেটা বলতেছিস তোর ফেভারিট ইউটিউবার ওজিদের মধ্যে কে? মানে ওজি মানে তো বুঝছস পুরান ইউটিউবার আর কি। ইউটিউবার হিসেবে আমার কাউরে অতটা পছন্দ নেই, কন্টেন্ট আর ভালো ছিল কিন্তু। মামা আমি বলি, আমি ওই সময় দেখতাম হচ্ছে সালমান মুক্তাদিরেরটা, অবভিয়াসলি স্যালমন দা ব্রাউন ফিশ, ও চ্যানেলটা জোস ছিল মামা। তুই দেখ, ওর একমাত্র ভিডিও আছে যেগুলো তুই এখনো দেখে হাসবি ভাই। ওর ভিডিওগুলো ভালো হয়, আমি এখনো পর্যন্ত অনেকবার দেখছি। আরেকটা ইউটিউবার ছিল ফানি ভিডিও, তোরা হয়ে দেখছিস? গেল সেই ডক্টর লুপো। সালমান। ডক্টর লিপো না লুপো একটা ছিল, তোর মনে আছে? একটা ডক্টর ভিডিও বানাইতো, ফানি ভিডিও বানাইতো। তারপর হ্যাঁ ভাই তারপর ভাই ব্রাদার্স এর ভিডিও কিন্তু ভালো হইতো আগে।
ভাই ব্রাদার্স লিমিটেড, ওই যে যখন হ্যাঁ কিনা ভাই ব্রাদার্স এর ওই যে হুম ওর বড় ভাইটা ছিল না, ওর বড় ভাইটা থাকার সময় অনেক ভালো ভিডিও করতো। বড় ভাই না হ্যাঁ ছোট ভাই? ছোট ভাই যেটাই হোক, ওই যে যে কিনা এখন একা চ্যানেল দিছে, ফেসবুকে একা পেজ খুলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ও তো মাঝখানে মনে হয় বিদেশে গেছিল, আমি যতদূর জানি, পড়ালেখা করার জন্য। ওরা ভাই প্রত্যেকটা ইউটিউবে ওদের কন্টেন্ট গুলো অনেক জোস ছিল। আচ্ছা বেবি তারপরে ভাই কি বলতেছিলি? গানের একটা ছিল, তামিম ভাই সহ ওইটা করছিল। গানস ওইটা ফ্রেন্ড, ওইটা হ্যাঁ, গানস ফ্রেন্ড। হ্যাঁ ওই চ্যানেল গুলো ভালো ছিল বাবা, দেখ। ওই তো হুম বল বল বল। সৌমিক ছিল না, গান গান হ্যাঁ গানের একটা চ্যানেল ছিল, প্যারোডি ক্লাবের, এই তো যে। হুম, না মামা দেখ, ওই ওরা যে ওইসব ইউটিউবার ওই সময় যেসব ফানি কন্টেন্ট বানাইছে, মানে 5-7 বছর আগে যেসব ফানি কন্টেন্ট বানাইছে, ওইটার পরে কিন্তু নিউ কোনো আর ভালো কন্টেন্ট ক্রিয়েশন মানে ক্রিয়েট করা কেউ আর করে নাই। মানে ধর 5-7 বছর ধরে অত ওই টাইপের কমেডি হ্যাঁ স্কিটস গুলো আর কেউ করে নাই। তুই খেয়াল কর যে মানে ওরা তো একটা গ্রুপ অফ পিপল ছিল, ধর সোহফ ঢাকা, তারপর ন্যাভ ব্রো, তারপর হচ্ছে যে এই গানস ফ্রেন্ড, এরা তো সবাই একসাথেই চলতো আর কি, মানে একসাথে ওরা ভিডিও বানাইতো সবাই কম বেশি, সবাই একই একটা একসাথে একটা গ্রুপের মতো ছিল। বাট ওরা সবাই যাওয়ার পরে আর কিন্তু নতুন কোনো ওই কমেডি স্কিটস টাইপের যে ভিডিও বানাইতো, ওই টাইপের ভিডিও কিন্তু এখন আর কেউ বানায় না, অতটা ক্রিয়েটিভ ওয়েতেও বানায় না কেউ। তুই দেখ, খেয়াল করছিস? এর জন্যই ফাইজুল বলতেছি যে আমরা বানানো শুরু করি, কিন্তু তুমি তো আমার কথা শুনতেছো না। আমি বলতেছি যে আমি ইনভেস্ট করতে চাচ্ছি, কিন্তু তুমি তো আমার কথা শুনবে না। আসিফ ঠিক আছে, মনে হইতেছে যে অনেক আমার খেপা সাজেশন গেছে। গুলা। আমি বলি, তুই যে জুস ব্লগিং করতে যেতেছিস, এই জুস ব্লগিং এর সেকেন্ড দিন ব্লগিং না, তো একদিন আধা ঘন্টা থেকে মামা, 45 মিনিট একটা ভিডিও তো আমার সবই কথা করি। শোন। তোরা কি হুম। কইতাছস আমি কিছু বুঝতাছি না। তোরা দয়া কইরা এমন কিছু নিয়ে কথা কর যেটাতে আমিও কথা কইতে পারবো। আচ্ছা 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 বল আচ্ছা নীরব। আচ্ছা ঠিক আচ্ছা আছে। ঠিক আছে ঠিক আছে, প্যারা নেই। আচ্ছা মামা, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে তোর কাছে কি মনে হয় যে স্কুল লাইফে বা কলেজ লাইফে ক্লাবিং ওয়ার্থ ইট? অবশ্যই। কলেজ না লাইফে ভর্তি মোটামুটি। না, স্কুল ওয়ার্থই লাইফ না। কারণ স্কুল লাইফ কলেজ লাইফে এত টক্সিক পিপল নিয়ে বাঁচা সম্ভব না। না মামা, আমি একটা জিনিস বুঝছো, ওই যে কি জানি বলে, এনআই চৌধুরীর একটা ইয়াতে বলতেছিল ওই যে ও তো ডিবেট করে, সো বলতেছিল যে আমি যে ডিবেটে যে হ্যাঁ পরিমাণে টাইম দিছি, এই টাইমটা ক্লাবের পিছে দেয়াটা মানে পুরোপুরি ওয়ার্ড দি না আর কি। সো আমার ওটা থেকে মাথায় আসলো যে ক্লাবিং রিয়েলি ওয়ার্ড দি কিনা। মানে তুই ধর ফরেনে যদি পড়ালেখা করতে যাস, বিদেশে পড়ালেখা করতে যাস, তখন তোর ইসিএ টা লাগে আর কি। বাট ধর কেউ বাংলাদেশে পড়ালেখা করবে, যেটা কিনা বাংলাদেশের 95% বা 96% মানুষই করবে, সো তাদের জন্য আলটিমেটলি ধর ক্লাবিং এ যে পরিমাণে টাইমটা যায়, ধর একটা মানে ফেস্ট নামানোর পরে তুই হচ্ছে যে উইকে হচ্ছে যে 1 দিন 2 দিন করে টাইম দিতেছস, এর সাথে হচ্ছে ডেইলি তোর মেসেজ সিন করা অথবা ডেইলি ক্লাবের মধ্যে ইনভলভ থাকা, এটা আলটিমেটলি কি ওয়ার্থ ইট? কি ওয়ার্থ ইট না? আমার কাছে মনে হয় যে এটা আসলে আমার কাছে মনে হয় যে ওয়ার্থ ইট না। কারণ তুই প্রচুর পরিমাণে টাইম মানে স্কুল লাইফে কলেজ লাইফে স্পেশালি তুই দেখ, এভারেজে যদি ধর ডেইলি তুই 2 ঘন্টা করে দিতেছস, আবার এর সাথে হচ্ছে এরকমও যাইতেছে যদি তোর শুক্র শনিবার ফেস্ট থাকে, হয় বিজনেস ফেস্ট হোক হয় ডিবেট ফেস্ট হোক, সো আলটিমেটলি তুই ওই টাইমের জন্য আবার হচ্ছে যে তোর 12 ঘন্টা, একদিনের 12 ঘন্টা করে তুই ডেইলি দিয়ে দিতেছস। তো আমার কাছে মনে হয় যে এতটা টাইম ইনভেস্ট করা যদি কেউ বাংলাদেশে থাইকা করে, মানে বাংলাদেশের ইউনিভার্সিটিতে পড়তে যে করে, যেখানে কিনা তোর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে যে তোর বেশি একটা লাগে না, সেখানে আমার কাছে মনে হয় যে আলটিমেটলি এটা অনেক ওয়েস্ট হয়। আচ্ছা তোদের কি অপিনিয়ন? সেম, কারণ কি স্কুল লাইফে তো ক্লাবিং ওইভাবে করাও যায়। হ্যাঁ, তোর যদি অ্যাম্বিশন থাকে যে তুই ডিবেট করবি বা সায়েন্স ফেস্টে ই করবি বা আইটি তে কোনো কিছু করতে চাস, তোর যদি শেখার আগ্রহ থাকে এক্সট্রা কিছু, তখন তুই এটাকে আলাদাভাবে টাইম দিবি। কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পর ধর বিগত 2 ঘন্টাই দিলি প্রত্যেক দিন, হুম কিন্তু ওই ফেস্টের কথা যে বললি 12 ঘন্টা, এটা তো ওয়ার্থ ইট না। তোর তো আরেকটা লাইফ আছে, মানে স্কুল বা ক্লাবিং তো আরেকটা লাইফ আছে, ওইখানে তো তোর সময় দিতে হবে। আর কলেজে ওঠার পর আমাদের জন্য বিশেষ করে পড়ালেখার যে সময়টা, সেটা হুম অনেকটা আমাদের জন্য এখন 1 বছর তো কিছু বইটই বেরাও দেখিনি, কিন্তু এখন তো আর কি হুম। আমাদের এগুলি করতে হবে। সো আমাদের জন্য আমি মনে করি যে না, ওয়ার্থ ইট না। হ্যাঁ নীরব, আর কলেজ, কিছু বলতেছিলি? না না না, আমি কিছু বলতেছি না। আচ্ছা না বল, আসিফ ছোটন শেষ কর। আর তোর ক্যামেরার মধ্যে ড্যান্স হইতাছে মামা, গ্লিচ গ্লিচ ড্যান্স হইতাছে একটা। তোর ক্যামেরা কি রে ভাই, ওই ড্যান্স করতেছে একটা, ওর কথাও শুনতেছি না। আচ্ছা পারলে একটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট কর। তুই তোর পুরো ক্যামেরা ড্যান্স আমি করতেছিল, না না এখন ঠিক হয়ে গেছে আবার। তোর ক্যামেরা হচ্ছে ড্যান্স করতেছিল, এরকম মুভ মুভ করতেছিল পুরো ক্যামেরাটা তোর। হ্যাঁ এখন ঠিক হয়ে গেছে, এখন পারফেক্ট লাগতাছে। ও হ্যাঁ, যেটা বলতেছিলি শেষ কর।
তুই কিছু হ্যাঁ আমি বলবি মনে বল। করি ও ঠিক না। আসিফ? এখানে দুইটা শর্ত আছে। একটা হচ্ছে তোর যদি পড়াশোনার চাপ না থাকে, এবং সেকেন্ড শর্ত হচ্ছে তুই যদি তোর ক্লাবিং, মানে ক্লাবের যে বিষয়টা, মূল বিষয়বস্তুটা, ওই কাজটা করার জন্য তুই যদি ইন্টারেস্টেড থাকিস এবং এনজয় করস, তাইলে অবশ্যই ক্লাবিং worth it। এই দুইটা শর্ত মানলে, সো এটা রিলেটিভ ব্যাপার। মানে হচ্ছে সবসময় worth it এমন বলবো না, কিন্তু মানে পার্সন টু পার্সন বেসড আর কি, হ্যাঁ, হ্যাঁ। তার উপর কি। হ্যাঁ, আচ্ছা নীরব বল, কি বলবি? মানে তুই, তোর কাছে কি মনে হয়? উম, শুরু কর তোর ভয়েস। আমার মনে হয় ক্লাবিং করাটা একটি প্যারা। ক্লাবিং করলে অনেক টক্সিক পিপলের সাথে দেখা হয়। হ্যাঁ, তারপর? ওই স্ক্রিপ্টেড মেসেজ পড়তেছে, আমি শিওর। মানে বুঝলাম না। তুই কি স্ক্রিপ্ট দেখা বলতেছিস? তুই কি মেসেঞ্জারে তোরা কেউ চ্যাটের মধ্যে তুই জিজ্ঞেস করছস যে ক্লাবিং কে ওয়ার্থ ইট না? তোরা অ্যান্সার পাঠাইছিস যে ক্লাবিং করলে অনেক প্যারা, ক্লাবিং করলে অনেক টক্সিক অনলাইনে হয়। অনলাইনে অ্যাসাইনমেন্ট ছাপাইতে আহ, ছাপাই এখন আমি কথাবার্তা ছাপাইতে। আমি আমি নিজের মন থেকেই বলতেছি, ক্লাবিং করলে ডিপ্রেশন বেড়ে যায়, আর তোর এরকম ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটতে পারে। এর থেকে এভাবে সময়টা কথা আমরা বলতেছিস উপভোগ কেন? করে গান শুনে কাটাতে পারি, সুন্দর সময় কাটবে ইনশাআল্লাহ। আচ্ছা, তুই তুই কি করতে আসছিস বলতো? তুই মানে তুই একটা প্রপার ভাবে অপিনিয়ন দে না মামা। তোর মানে তুই কি ইচ্ছে করে মানে ফান ভাবে তুই ইয়াটা নিতেছস? না, আমি জাস্ট সিরিয়াস একটা অপিনিয়ন চাইতেছি তোর কাছে। আচ্ছা, সিরিয়াস অপিনিয়ন এইটাই নীরব ইউ যে ক্যান ডু ইট। ইয়া, কি আচ্ছা। বলে, ক্লাবিং ক্লাবিং করলে অনেক প্যারার মধ্যে থাকতে হয় আসলে, কারণ ক্লাবে এর সাথে ঝামেলা, ওর সাথে ঝামেলা, প্যানেল নিয়ে ঝামেলা, তারপরে প্যানেল নিয়ে আর কারাকারি। প্যানেল নিয়ে মারামারি, এই ছোটন যেটা বললো আর কি। এই অনেক অসুবিধার কারণে দেখা যায় যে আমি রাত্রের বেলা যখন ঘুমাইতে যাইতেছি তখন ফ্রি মাইন্ডে ঘুমাইতে পারতেছি না, তখন হচ্ছে যে ক্লাবের এসব নিয়ে চিন্তা ভাবনা করতেছি। যখন খাইতে যাইতেছি, ফ্যামিলির সাথে একটা কোথাও যাইতেছি, তখন হচ্ছে সেই একই জিনিস নিয়ে আমাদের পড়ে থাকতে হইতেছে। সবকিছু টেনশন, আসলে যে কোনো খারাপ জিনিস, যে কোনো চিন্তাই টেনশনে রূপান্তর হয়। তো এই টেনশনে থাকার থেকে আমার মনে হয় যে একটা সুন্দর লাইফ, সুজলা সুফলা শস্য শ্যামলা একটা লাইফ লিড করা আসলে খুব দরকার। আমরা ক্লাবিং করার সময়টাকে অন্য কোথাও দিতে পারি, যেমন উপন্যাস পড়তে পারি প্রচুর পরিমাণে, এতে করে মন ভালো থাকবে। তারপরে হচ্ছে কিছু কিছু গিয়ে গান রেকমেন্ডেশন শুনতে বলে পারি। দে। হ্যাঁ, তুই কিছু কিছু রেকমেন্ডেশন রেকমেন্ডেশন দিয়ে দে দে। হ্যাঁ, উপন্যাসের কথা যখন উপন্যাস কি বললি। পড়া উচিত। হ্যাঁ উপন্যাস সাজেশন দিব কয়েকটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ দে হ্যাঁ দে হ্যাঁ। দে। আচ্ছা, উপন্যাস বরফ গলা নদী, হাজার বছর ধরে, এই দুইটা জহির হাজার রায়হানের। বছর ধরে, হ্যাঁ হাজার বছর ধরে অনেক ভালো একটা উপন্যাস, পুরো হ্যাঁ, মজা আছে। তারপরে কি বলে হুমায়ুন আহমেদের তেঁতুল বনে জোছনা, তারপরে হচ্ছে যে মাতাল হাওয়া, এটা আমি একটা 69-এর। জিনিস খেয়াল করছি বুঝছস, হুমায়ুন আহমেদের যে বইগুলা ওগুলি টাইটেল একটা এরোটিক হয় বুঝছস, তুই যদি ওইভাবে নেস জিনিসটা। এরোটিক? না, আমি ওইভাবে নেই না। কেউই নেয় না ভাই, Thank you. কেউই নেয় না। এই কে নেয়? আহ, হুমায়ুন আহমেদের খুব কম বই পড়ছি আমি। আমি এই প্রায় হিমু, 95% বই পড়ছি আমি। না মামা, খেয়াল কর হ্যাঁ বাংলাদেশের লাস্ট, হিমু সংগ্রহ পড়ছি আর খালি আমি তপু পড়ছি, এই দুইটা বই পড়ছি, ওর আর মামা বই লাস্ট পড়িনি। দশকের মধ্যে সবচেয়ে মেবি বেশি বিক্রিত বই মানে সেলারদের তালিকায় কে কে আছে? হুমায়ুন আহমেদ আছে, জাফর ইকবাল আছে, জাফর তারপর ইকবাল, হচ্ছে যে সেবা প্রকাশনা, মুনজেরিন শাহিদ আছে, মুনজেরিন শাহিদ আছে। মুনজারিন। ওর কথা কই থেকে আসলো ভাই? ওটা তো গাইড, ওর যেটা দেখছো এটা তো গাইড ভাই, ওটাকে বই কেমনে ধরে? গত গাইড কি বছর বইয়ের মধ্যে বইমেলায় পড়ে বেস্ট না? সেলার হয়েছে তো, গত বছর বইমেলায় বেস্ট সেলার হয়েছে তো। কি মামা অবস্থা! দেখ, ইংলিশের মানে আমরা কথা বলতেছি সাহিত্য নিয়ে, এখন তুই বলবি যে ও যেটা দেখছো এটা সাহিত্য? না, এখন সাহিত্য না হইলেও এটা তো সাহিত্যের কাছাকাছি পর্যায়ে। ইংলিশের আচ্ছা এত মামা, কঠিন তোর না জিনিস। না 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 না, তোর সাহিত্যের ডেফিনেশনটা কি? সাহিত্যের ডেফিনিশন হলো যেখানে লেখা আছে, পড়ালেখার মধ্যেও লেখা আছে, টেক্সট আছে, এই জন্য ওটাই সাহিত্য। অঙ্ক, অঙ্ক সাহিত্য অঙ্ক, বুঝছস, অঙ্ক তো অঙ্ক সবচেয়ে বড় সাহিত্য। সাহিত্য। অঙ্কের মতো বড় সাহিত্য আর পৃথিবীতে আছে নাকি? আর সংখ্যার অঙ্কের সাহিত্য। সাহিত্য, সাহিত্য রচনা, সংখ্যা, অঙ্ক সাহিত্যে সবচেয়ে বড় অবদান হইলো এসইউ আহমেদের, বুঝতে পারছস?
আমার কাছে কেতাবুদ্দিন মনে হয় কেতাবুদ্দিনের আমার মনে হয়। হ্যাঁ, আমারও কেতাবুদ্দিনই মনে হয়। হ্যাঁ কেতাবুদ্দিনের, কেতাবুদ্দিনের ওর বইটা কারণে ভালো কত আছে। ওর আর কারণে কত বুয়েটিয়ান অঙ্ক বাহিছে তুই সাহিত্যে জানোস? অঙ্ক সাহিত্যে প্রকাশনার মাধ্যমে সবচেয়ে বড় অবদান রাখছে রূপন্তি প্রকাশনী। হ্যাঁ মানে তুই না না তুই সিরিয়াসলি যেটা বলছিস তুই ওই ওই বইটার সাথে তুই কেন মানে হুমায়ুন আহমেদের বইয়ের কথা বলতেছিস? আমরা কথা বলতেছি হচ্ছে এমন অথার, মানে তুই যদি এইভাবে ধরস তাহলে তো আমি বলবো যে কি বলে আইমান সাদিকের বই, তারপর কি জানি বলে হিরো আলমের বই। ও হ্যাঁ হিরো আলমের বই হিরো আছে। আলম বই বের করছে, হ্যাঁ, এটাই তো আমি জানি না। আল্লাহ। দৃষ্টিভঙ্গি বদলান, ও সমাজ আচ্ছা আচ্ছা বদলে আচ্ছা যাবে। আচ্ছা আচ্ছা, ও, হ্যাঁ। বইটা ভালো আছে। টাইটেলটা তো সুন্দর, টাইটেলটা না না মামা, সুন্দর। আমার ওই বইটা পড়ার আগে একটা কথা মাথায় আসছে জানো কিছু, মানে আমি একটা নিউজ দেখছিলাম হিরো আলম সম্পর্কে। ওর ওই বইটা আমার আর পড়া লাগে না, সেটা হচ্ছে যে ও হচ্ছে ওর যে শাদি আছে না, শাদি ওকে নিয়ে ভেগে গেছিল, ওইটার জন্য ওকে জেলে ঢুকাইছিল, তুই জানোস? না, না, হিরো আলম কিন্তু আমার চাইতেও বেশি দুষ্ট, এটা কিন্তু তোদেরকে বুঝতে হবে। আমরা বুঝছি। না এটা আমরা জানি, ওটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই মামা, মানে আমরা এটা নিয়ে কোনো ডাউট করি না। তা আমার ওই 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 মানে একটা পার্সনের ক্যারেক্টার যখন এমন হয় তখন আমার আর ওই ওর দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমার জানার কোনো আর ইচ্ছা নাই আসলে হিরো আলমের। ওরা অনেকগুলা ডায়লগ টায়লগ দেয় মামা, বাট ওইসব ডায়লগ পড়ে আমার কোনো লাভ নাই। না, আমি তো ম্যাক্সিমামই মানুষ যাচাই করে লেখা পার্সোনালিটি দিয়া, কোনো সময় ভিজুয়াল না না ভিজুয়াল রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন না দিয়া মামা। আচ্ছা আচ্ছা, তো পার্সন জাজের ক্রাইটেরিয়া কি হওয়া উচিত? ক্যারেক্টার আর কথা বলার ভঙ্গি, এই দুইটাই। আসিফ? তার কাজ করার ধরনও। ওই তো ক্যারেক্টারের মধ্যেই তো পড়ে, ক্যারেক্টারের মধ্যে কিন্তু পড়ে আর কি, কাজ, আচরণ বিধি সব। বেবি ভাই আপনি কিছু বলবেন তুই এই বিষয়ে? তুই আপনার কি কইছস আমি কিছু বুঝি নাই। তোর জন্য একটা পার্সনকে জাজ করার ক্রাইটেরিয়া একজন ব্যক্তিকে তুই কিভাবে তাকে এই করবি, মানে বিচার করবি যে সে ভালো নাকি খারাপ, একটু বাংলা ভাষায় বলতে পারবে? একজন ব্যক্তিকে বিচার করার জন্য তার জীবনে সব কাজ জড়ো করতে হবে। আসলে একজন ব্যক্তিকে জাজ করা এত সহজ কিছু না। একজন উফ। ব্যক্তির তুই হচ্ছস যে মনে কর যে একজন ব্যক্তি জীবনে 50 বছর পার করছে, তুই শুধু তার সাথে অনার্স লাইফটা পড়ছস, অনার্স লাইফের 5 বছরের কাজ দিয়ে তাকে জাজ করলি, কিন্তু এটা ছাড়াও তার 45 বছর আছে ছোটবেলা থেকে অনার্সের আগ তোর কি পর্যন্ত। মনে আর হয় সে 50 বছর বয়সে অনার্স করবে? আমি কি বলছি তুই বুঝছস নাই না বেটা। না শেষ কর শেষ দ্যাটস কর। নট দ্য পয়েন্ট, ছোট। হ্যাঁ, আচ্ছা, তো এখন লাইফের বন্ধু 5 বছর দিয়া জাজ করলো, ওই 5 বছর হয়তো বা সে খুব খারাপ কাজ করছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল সে আমার মতো ধার্মিক হয়ে গেছে। সে হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করছে, সবকিছু ছাইড়া দিছে, মদ গাঁজা খাওয়া ছাইড়া দিছে, তারপরে দিয়ে কাজ করছে। তাই তো তাকে তুই খারাপ বলতে পারস না। সেন্সর দোজ ওয়ার্ডস, ফাইজুল। না সেন্সর করিস না, থাক সমস্যা নেই। আল্লাহ বুঝছি। বিচিং। বেশি সত্যি কথা বলে দিছে। হ্যাঁ আসলেই। কি না একটা আমি, অবস্থা। আমার একটা ফ্রেন্ড আছে ঠিক আছে, হুম যে তোর খাই, মানে কিভাবে জিনিসটা বলতে একটু লাগতেছে আমার। যাই হোক, ও সবই খাইতো ঠিক আছে, ও এমন কিছু নাই যে খাইতো না। তা রিসেন্টলি কি হয়েছে জানি না, ও 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করছে, সব বদ অভ্যাস বাদ দিছে, দাড়ি রাখা শুরু করছে। তারপর হলে মানে মানুষের সাথে কথা বলার ভাবভঙ্গিও হয়ে গেছে। আগে ধর একটুখানি মানে আঞ্চলিক ভাষায় কথা বলতো, কিন্তু এখন পুরো ভদ্র, মানে আপনি কেমন আছেন, ভাই ভালো আছেন। আগে তো ভাইয়ের দূরের কথা, এই তুই কেমন আছিস, রাস্তাঘাটে দেখা হলে সালামও দিত না। আর আমাদের মেসেঞ্জার গ্রুপেও আছে তো, হুম তা রিসেন্টলি ওর জন্য কোনো অফেন্সিভ কথাও মেসেঞ্জার গ্রুপে বলতে পারতেছিল, বুঝছো? কিছু হইলেই বলে এইসব বলা উচিত না, ধর্মের পথে আসো, এই সেই বালছাল, মানে সবকিছু এখন পার্সোনালি নেওয়া শুরু করছে। মাশাআল্লাহ। আমি জানি না ওর ট্রান্সফরমেশনটা কেন হয়েছে, কিন্তু আমি দোয়া করি যে ওর জন্য এই জিনিসটা ধরে রাখতে পারে, আর হ্যাঁ ভবিষ্যতে আরো ভালো হতে পারে। কিন্তু তুই ভালো হবি না? আই হোপ যে তুইও ভালো হয়ে যে ওর মতো। আই হোপ টু, নামাজ পড়ি আমি বাই দ্য ওয়ে, আই হোপ টু। আই হোপ টু। আচ্ছা মামা আমি যেটা ভাবতেছিলাম, ভাই আচ্ছা তোরা তো ম্যাট্রিক্স এর নিউ ট্রেলারটা দেখছিস মামা, ম্যাট্রিক্স এর নিউ ট্রেলারটা ভাই
এত রিবার্ট না, জোস হইছে ভাই, তোরা তো জন দেখছিস। কি বলি, কিয়ানো রিভস। মামা কিয়ানো রিভস ইজ দ্য বেস্ট। আচ্ছা ভাই, তুই তোরা কিয়ানো দেখছস রিভস, লিটারালি ওরা 2টা পিল দিছে এবং 2টা পিল দিয়ে তোকে ট্রেলার চুজ হ্যাঁ করার অপশন দিয়ে দিছে ভাই। আমি ফার্স্টে দেখার পরে আমি ফার্স্টে কি জানি পোস্ট দিস, তো পোস্ট থেকে আমি দেখছি ভাই। আমি ভাবলাম যে ভাই এটা নিয়ে কথা বলা উচিত ভাই। ম্যাট্রিক্স মুভিটা হচ্ছে অনেক জোস একটা মুভি, এবং ট্রেলারের মধ্যে তোরা খেয়াল করছিস তো মামা যে টাইম দেখায়, একেবারে এক্সাক্ট একটা টাইম দেখায়, তুই দেখছস? আমি দেখি হ্যাঁ, নাই। প্রোগ্রামিং এটা কেমনে করছে জানি না, কিন্তু দেখায় হয়তো বা জিটিএম আইপি, এটা আইপি অ্যাড্রেস দিয়েই করে, নাহলে জিটিএম পায় কেমনে আমাদের এটা আমি গ্লোবাল আমারও টাইম কোশ্চেন, পায় কেমনে পায়? কেমনে? আসিফ তুই দেখছস? আমি দেখি নাই। ভাই তোকে আমি বলি, ট্রেলারটা তোকে আমি পাঠাবো না, হ্যাঁ মানে তোকে জাস্ট এখন আমার সাসপিশিয়াস লাগতেছে আবার হ্যাক ট্যাক হইলো নাকি আমার আইপি অ্যাড্রেস, আমারও তাহলে তো ভাই। টাইম পাওয়ার ওরা কি কথা না। আসলে কি তোর ডাটা নেয় নাকি ভাই? এই ফাইজুল, কি তুই আমি আমারে মিস লিংক করি না। দিছস? না মামা, আসল কথা হচ্ছে বুঝছিস, তুই সাইটে ঢুকবি, সাইটে ঢুকার পরে তোকে 2টা ট্যাবলেট চুজ করতে দিবে। ফার্স্ট ট্যাবলেট চুজ করলে তোকে একটা টিজার দেখাবে, সেকেন্ড ট্যাবলেট চুজ করলে তোকে আরেকটা টিজার দেখাবে, এবং 2টা টিজারের মধ্যে হচ্ছে যে তুই যে এক্সাক্ট টাইমে ট্রেলারটা দেখা শুরু করছিস না, টিজারটা ওই এক্সাক্ট টাইমে তোর টিজারের মধ্যে দেখাবে যে এই টাইমটা চলতেছে। সো এত চোজ ভাবে একটা টিজার বানাইছে ভাই ম্যাট্রিক্সের মধ্যে, আল্লাহ ভাই। এই ইউটিউবে কিন্তু দেখলে পাবি না, এটা শুধু ওয়েবসাইট, ওদের যে ওয়েবসাইট ক্রিয়েট করছে সেই ওয়েবসাইটে গেলেই পাবি। ইউটিউবে তোদের আসল ট্রেলারটা বাইর করে ফেলছে ভাই, আসল ট্রেলারটা বাইর হুম, করে দিছে, তো মানে যেটা পুরো ফুল ট্রেলার আছে ওটা ওইটা দেখা দিয়েছে। আচ্ছা ছোটন, তোর কিয়ানো রিভসের ফেভারিট মুভি কোনটা? কিয়ানো রিভসের জন উইক ফার্স্ট পার্ট। আর ওর বেশি একটা মুভি দেখিও নাই, ম্যাট্রিক্স দেখছি আর জন উইকই দেখছি, আর কোনো মুভি ওই মনে হয় না দুইটাই দেখছি। আমি আর কি দেখছি নাকি আই এম নট শিওর, আমিও মেবি আর দেখি নাই। ছোটন। জন উইকেও মানে হুম। কি জন উইক বলবো, ফার্স্ট পার্ট ছোটদের হ্যাঁ মতোই। ফার্স্ট আমার First কেন কি জানি মানে জন ম্যাট্রিক্সের উইক সিরিজটা আমার কাছে মানে ভালো লাগে ই ম্যাট্রিক্স থেকে। ডোন্ট হিট মি। কি না না hit me কয়? কেন, না না আমি এটা নিয়ে জাজ না করবো না না, না বাট না, আমি তোকে কিন্তু ম্যাট্রিক্স এর প্লট জন উইকের থেকে অনেক ভালো। জন উইকে তো খালি রিভেঞ্জ প্লট, সবগুলাই রিভেঞ্জ প্লট, আর লাইফটা কেমনে আনভিল হয়। ওয়ার ইজ ম্যাট্রিক্স এ মানে অনেক কমপ্লিকেটেড প্লট জিনিসপত্র অনুযায়ী আছে। ম্যাট্রিক্স ভালো এটা আমি বলবো, কিন্তু হ্যাঁ তাহলে, এই জন উইকের ফাইটিং সিন গুলো অনেক ডিটেইলড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই ঠিক, দাঁড়া, ডিটেইল। ব্যাড গাইজ ভাইল সিটি ফাইট সিন গুলো এত জোস ভাই, ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড টিভি সিরিজ ভাই, এত এখন জোস। আমি ওই যে ড্রাঙ্কেন ফিস্ট আর ওই লেজেন্ডারি ইগল হিরো ওইসব চাইনিজ মুভিও বলতে পারি যে মামা অ্যাকশন সিন হ্যাঁ কি জোস। ভাই, না না তুই ব্যাড গাইজ ভাইল সিটিতে লিটারালি গ্যাংস্টার ফাইট হয় ভাই, পুরো একেবারে ব্রুটাল ফাইট যেগুলো হয় না এক একটা, ওইগুলো হয় একেবারে। না আমি বলি তোকে, কিয়ানো রিভসের প্রতি আমি বারবার বলি ভাই, আমার আলাদা একটা নস্টালজি আছে হচ্ছে ম্যাট্রিক্সের ফার্স্ট এরটা, কারণ টম এন্ড জেরি শেষে ক্যান কাট সিন এটা বসাইছে, আমি বুঝি আমি নাই। আমি মাঝখানে জানতামও না যে কিয়ানো রিভস এ ম্যাট্রিক্স করছে, বুঝছো? ওই সময় তোর চেহারা অন্যরকম ছিল, আর এখন ওর চেহারা হ্যাঁ বদলে। না আমি জানছি এটা এই বছর, যে হুম, ওটা আসলে কিয়ানো রিভস, সেম পারসন ডিফারেন্ট এই ফেসেস, ঠিক আছে? হ্যাঁ প্রথমে না তো শক হয়েছিলাম। আমার হচ্ছে যে ধর ফার্স্ট যে বললাম না তোকে যে টম এন্ড জেরির সিরিজ ছিল দুইটার মধ্যে কেন জানি টম এন্ড জেরি শেষ হওয়ার পরে ম্যাট্রিক্স এর কাট সিন ছিল, তো ওইটার কারণে আমার ম্যাট্রিক্স এর প্রতি আলাদা একটা নস্টালজি আছে, কারণ আমি ম্যাট্রিক্স এর একটা কাট সিন, ওই যে একটা ফাইট সিন আমি মেবি 20-30 বার দেখে ফেলছি অলরেডি একেবারে। আচ্ছা ম্যাট্রিক্স এর ফাইট সিন গুলো একটু মানে কিছু কিছু ফাইট সিন গুলো একটু স্লো আর আনরিয়েলিস্টিক মনে হয়, তো আমার অতটা আর কি মামা, ভালো একটা লাগতো না। সাইফাই মুভিতে তুই কি এক্সপেক্ট করস, মানে তুই কি আমি বলতেছি বেসিক রিয়েলিস্টিক? বেসিক লজ অফ ফিজিক্স তো মানবে, ঠিক আছে? এরকম উইরা যাবে কিন্তু আস্তে আস্তে যাবে, জাম্প দিছে পুরো শক্তি দিয়ে, কিন্তু আস্তে 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 যাইতেছে, এটা তো মানে একটু আনরিয়াল মনে হয় আমার কাছে, ভাই ঠিক আছে? 1998 একটা মুভি বাইর করছে, এবং আর একটা সাইফাই মুভি বাইর করছে ভাই, তোকে বুঝতে হবে। না এই অনুযায়ী আমি বলবো যে না না, কিছু সাইফাই কিছু আর যাবে। ফ্যান্টাসি তো একজন রানা, বুঝছো না? কিন্তু তুই আচ্ছা তোরা ম্যাট্রিক্স ফ্যান্টাসিতে কেমনে ফেলোস? না ম্যাট্রিক্স ফ্যান্টাসিতে ফেলতেছে না, সাইফাই তো। হ্যাঁ, ওই যে ছোট আর একদিক থেকে ও ফ্যান্টাসিও হয়। না ভাই, আমি না ম্যাট্রিক্স না, এর ডিবেট একদিক করবো দিয়ে আজকে। একদিক দিয়ে ম্যাট্রিক্স ফ্যান্টাসিও হয়, যদি তোরা আর আচ্ছা কি ছোট মানে আমরা ওভারঅল দিয়ে জিজ্ঞেস বাদ দেই, ফাইজুল ট্রিগার না না করছে। না 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 তোমরা এইসব কথাবার্তা বলো না, আমি 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 এগুলো মানতে পারি না। আমি এটা হচ্ছে সাইফাই মুভি আর তুমি এখানে ফ্যান্টাসি আইনো না আচ্ছা, ই তুমি। করতেছে তোর
নীরব লেফট আউট ফিল করতেছে। আচ্ছা মামা, আমরা যেটা নিয়ে কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে আই হ্যাভ এ কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে তোর কি মনে হয় অ্যাকচুয়ালি আমাদের একটা এম ইন লাইফ থাকা দরকার? তোর কি আছে ফাইজুল? আমার তো ভাই এম ইন লাইফ নাই। আসিফের তো নাই। আসিফ ইজ স্ট্র্যান্ডেড ইন দ্য ডিপ এবিস। মানে কোন একটা প্যাশন বা কোন একটা জব চুজ করার কি দরকার? মানে মনে হয় যে ধর হ্যাঁ, তোর একটা জেনারেল দিকে তো যাওয়া লাগবেই। আজকে আমাদের কেমিস্ট্রি টিচারই এটা নিয়ে কথা বললো যে আমার মতো বায়োলজি ঠায়োলজি নিয়ে পড়া ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা না কইরা লাস্টে যা দেখবা যে কেমিস্ট্রিতে পিএইচডি কইরা তুমি আমার মতো টিচার হয়ে গেছে। বুঝছস? ভাই বাংলাদেশের মানুষ পডকাস্ট জিনিসটা বুঝে না। পডকাস্ট আর ইন্টারভিউ এবং কনভারসেশন এগুলো একই জিনিস না। লিটারালি পডকাস্ট হচ্ছে যে এমন একটা জায়গা যেখানে কিনা তুই সার্টেন টপিক নিয়ে টপিক বেস ডিসকাশন করতে থাকো। অবভিয়াসলি এটা হইতে পারে, মানে টপিক ছাড়া, টপিকটা হচ্ছে র্যান্ডম টপিকও হইতে পারে। এটা ইটস নট লাইক যে আমরা গান শুনতেছি, এটা একটা রেডিও শো। তো পডকাস্টের মধ্যে একটা বেসিক ফাইজুল, তুই এই বন্ধুর সাথে স্কুল লাইফে বাং মারছস, বুঝতেছস? একটা মানে পডকাস্টের জন্য তোকে সে স্ল্যান্ডারিং করতেছে। না মামা, 9-10টা আমার বেস্ট লাইফ ছিল ভাই, যাই বল। এই আচ্ছা, ক্লাস তো ওপেন হয়ে গেল সবাই কম বেশি। আর ক্লাস ওপেন হওয়ার পরে দেখছস ওই যে কি জানি বলে ভিকারুন্নেসার একটা মেয়েকে নিয়ে যে ট্রোল শুরু হয়েছে, তোরা দেখছস? না দেখিনি। তুই দেখছস না? আচ্ছা, কাহিনীটা হচ্ছে কি হইছে, কোন একটা সাংবাদিক ভিকারুন্নেসার একটা ছবি তুলছে আর কি। সব সময় তো ভাই কেন জানি নিউজ পেপার গুলাতে ফর সাম রিজন রেজাল্টের সময় ভিকারুন্নেসার ছবি পাবলিশ করে। আর কোনো কলেজ নাই ঢাকার মধ্যে, আই ডোন্ট নো, বাট আর কলেজ থাকলেও ওগুলো এক্সিস্ট করে না আসলে। রিপোর্টার গুলো সব লুইছে মেয়েদের কলেজে যে এটা ছবি তুলে। দেখ মামা, আমি খেলা নিয়ে কথা বলবো, দ্য থিং ইজ যে খেলা নিয়ে কথা বললে না মামা, মানে আমার কথা মাথায় আসতেছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজ, যেটা হচ্ছে সবচেয়ে ফালতু একটা সিরিজ। মানে তুই বাংলাদেশের খেলা দেখার পরে তোর আর বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলতে ইচ্ছা করবে না। মানে আমি যেটা আগেও বলছি যে তুই রেকর্ডিং অন করছস? হ্যাঁ অবভিয়াসলি অন আছে রেকর্ডিং। তা আমি তোকে বলি যেটা দেখ, সেটা হচ্ছে যে তুই টি-20 খেলা দেখোস। তুই টি-20 খেলা দেখোস কিসের জন্য? আমি বলতেছি ছক্কার জন্য। অবভিয়াসলি আসিফ, তুই কেন খেলা দেখোস টি-20? টি-20 হচ্ছে একটা এক্সাইটমেন্ট থাকে, যেমন সবসময় তোর ধর 4 অথবা 6 মানে রানের একটা ফ্লো থাকে, কনস্ট্যান্ট ফ্লো। হ্যাঁ এটাই। হুম। আচ্ছা ছোটন, তুই? আমিও তো এই সেম কারণেই, তোর টাইম কম, এক্সাইটমেন্ট বেশি, এর জন্য। হ্যাঁ এটাই। আচ্ছা নীরব, তুই কেন দেখোস? টি-20 কথা বলছি, নট টেস্ট অথবা মানে ওয়ান ওডিআই ওগুলা না। আমি স্পেশালি টি-20ও দেখি না, আমি আইপিএল দেখি। আইপিএলটা আমার কাছে জোস লাগে। প্রত্যেকটা আইপিএল সব ফিক্সিং হয়। আইপিএল সব ফিক্সিং হয়, দেখা লাভ কি আমার এখন। আইপিএল এর না ফিক্সিং হইলো, যেই কারণে ফাইজুল হচ্ছে ডাব্লিউডাব্লিউই দেখে, সেই কারণেই মেবি নীরব আইপিএল দেখে, বুঝছস? হ্যাঁ তা ট্রু বাবা। ড্রামা, এইসব উল্টাপাল্টা ড্রামা দেখা লাভ কি, তুই বল আমারে। না আচ্ছা দেখ, মজাটাই আসল, বুঝছো? মজা চিন্তা করে দেখ, মনে কর যে সুপার ওভারের সময় মনে কর যে 6 হওয়ার সময় বাঁচাইয়া ফেলে, মারাত্মক একটা 6 বাঁচাইছে মায়ানক আগারওয়াল। এটাকে তুই ফিক্সিং এর মধ্যে কেমনে ফালাবি? এটা তো 6 হয়ে যাওয়ার কথা ছিল। এটা কি স্ক্রিপ্টেড? এটাকে তো পুরা ম্যাচিং না, ঠিক আছে? পুরা ম্যাচের যে কারেন্ট ফ্লো, ম্যাচের যে খেলাটা, পুরোটা ম্যাচ তো ফিক্সিং না। মামা দেখ, আমি ফিক্সিং এর আইডিয়াটা পাইছি কার থেকে জানোস? আমি ফিক্সিং এর আইডিয়াটা পাইছি নীরব থেকে। নীরব এসে আমারে বুঝাইলো যে দেখ, আইপিএল এর মধ্যে সব শট লফটেড হয়, আমার মনে হয় এই সব শট ফিক্সিং। সো পরে দেখি যে সব শটই আকাশ দিয়ে মারতেছে। মামা দেখ, তুই একটা ম্যাচের মধ্যে গ্রাউন্ড শটও খেলে, কিন্তু তুই আইপিএল এ তুই গ্রাউন্ড শট খেলতে দেখছস? ওরা গ্রাউন্ড শট খেলেই না একেবারে ভাই, ওরা গ্রাউন্ড শট খেলেই না, সব আকাশ দিয়ে মারে। মানে এতটা কনফিডেন্ট কেমন হয় ভাই একটা প্লেয়ার যে তুমি মারতেছো 6 হয়ে যাবে? তুই আমাকে এটার আনসার দে। সেটাই, আমার কাছে লফটেড শট দেখে আরো মজা লাগে খেলাটা দেখতে। হ্যাঁ না এখন দেখ, মানে তুই যদি বাংলাদেশের ওডি মানে টি-20 সিরিজের কথা বলতে যাস, তাহলে তুই কি দেখবি এইখানে বলতো? মানে এখানে 80 রান বা 90 রানের ইনিংসে তুই কি দেখবি খেলার মধ্যে? মানে তুই তুই দেখ আইপিএল এ 190-200 রান হয় এবং সেটা চেস কইরা জিতে, সেটার কাছাকাছি যায়, শেষ ওভার পর্যন্ত খেলা যায়। এই জিনিসটা কিন্তু অনেক বড় পাওয়া আর কি ক্রিকেট প্রেমী হিসাবে। হ্যাঁ এইটাই তো মামা, দেখ তার কারণে আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু বাড়তেছে। তো তুই এখন আমাকে বললি যে আমি ক্রিকেট নিয়ে কথা বলবো, আমি আসিফ, ছোটন, খেলাটা হ্যাঁ
মানে আমরা কেন কথা বলবো ভাই? ছোট তুই বল, মানে আমাদের মানে বাংলাদেশ ক্রিকেট নিয়ে টি-20 নিয়ে স্পেশালি সিরিজে কথা বলার রিজনটা কি থাকবে, যেখানে আমরা নিজেরাই বোর্ড? কারণ বোর বোর না আসলে। দেখ, বাংলাদেশ সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আসবে। টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে ফিফা দেখবো, কি বলি, ওয়ার্ল্ড কাপ দেখবো, ফুটবল দেখবো আমি সামনে। হ্যাঁ, আমি ওটাই দেখবো। ক্রিকেট দেখবো না। আমরা দেখবো না কেউ ভাই, মানে তুমি এইসব ফালতু উইকেট দিয়া তোমার হচ্ছে যে তুমি বলতেছো যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে ভালো করবে, এইসব জিনিস দিয়ে ভাই তাই আমরা- যদি ট্রিগার খাইস না তো হুদাই এত বেশি কথা বলতেছিস কেন? থাক না, হইছে। কি না, এখন কি ওকে, রেকর্ড নেক্সট হইতেছে? টপিকে যাই। হ্যাঁ না না দোস্ত, রেকর্ড না হইতেছে না। না মামা, মামা দেখ, সহজ কথা হচ্ছে যে আমরা এইটা নিয়ে ডিসকাস করার কথা আমিও ভাবছি, আসিফ ভাবছে। আসিফ আমাকে মেসেজ দিয়া বলতেছে কি এইসব ফালতু খেলা কি দেখবো ভাই, মানে তুই লিটারালি তুই 90 রানের খেলা কি দেখবি ভাই? আমি কি দেখবো, মানে আমি আমার জায়গা থেকে কি দেখবো? এই জন্যই তো আমাদের ডিসকাস করা উচিত কোথায় কোথায় বাংলাদেশের উন্নতি করা প্রয়োজন। উন্নতি করা প্রয়োজন। ইয়েস, তো লিটারালি মানে মনে হয়, ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আল্লাহ, তো লিটারালি মনে হয় যে বাংলাদেশ কি উন্নতি করবে এখানে? আহ, তুই তো লিটারালি মনে হয় যে আমরা ডিসকাস করলে এখানে বাংলাদেশের কোনো উন্নতি হবে, আর আমরা ডিসকাস করলে আরো বেশি ফ্রাস্ট্রেটেড ফিল করবো মামা। মানে কেন, ওয়াই শুড উই ডিসকাস ভাই? তুই আমাকে এটা আমার বল। এটা এই ম্যাচটা আমার মনে হয় discuss মানে করতে একটা ক্রিকেট আনন্দ আছে। খেলার মধ্যে সেই পড়ে না, আনন্দটা- আমার যেমন মনে হয়। হ্যাঁ ওইটাই তো আনন্দটা রস গ্রহণ করার জন্য। আনন্দ তোমার। না, মানে- বিপিএল এর স্ক্যান্ডাল বাইর হলো না, তারপরে থেকে আমি বিপিএল থেকে পুরো ফাইজুল, মন উঠে গেছে, তুই বুঝছো? তুই কি কইতে রাখছিলি আনন্দ তোর? কি কইতে রাখছিলি পুরোটা কর। না না, থাক থাক, এটা থাক। তুই তুই ছোটন, কি কইতে রাখছিলি দেখছস? আমি শুনছি, আমার ফোন পড়ে গেছে ওর কথা শুনে। না না, দেখ মামা, এই খেলা দেখা তোমার কিছু আনন্দ লাগবে না। তুই দেখ ইন্ডিয়ার টেস্ট, দেখ ইন্ডিয়ার টেস্ট দেখা তোর মজা আছে, তাও এটা আরো বেটার মামা। দেখা, এটা হচ্ছে ইন্ডিয়ার টেস্ট দেখবি, ইংল্যান্ডের টেস্ট দেখবি, এটা আরো বেটার মামা। সো আমরা এটা নিয়ে ডিসকাস না করি, কারণ চিন্তা করে দেখ, জিমি অ্যান্ডারসনের কি পরিমাণ ফিটনেস, 39 বছর বয়সে সে এখনো এক্স পেলে কি পরিমাণ ওভার বল করতে পারে। আমার মনে হয় ক্রিকেট বিশ্বের সবচাইতে ভালো ফিটনেস যদি 5 জনের রেকর্ড করা হয়, তার মধ্যে একজন জিমি অ্যান্ডারসন। তা ঠিক মামা, ওটাও এমি অ্যান্ডারসন রে চিনি, জিমি অ্যান্ডারসনকে আমি চিনি না যদিও। না ভাই, ওই হচ্ছে আমাদের জন্মের আগে থেকে খেলতেছে, ওই এখনো খেলে জিতেছে টেস্ট। ওই খেলতেছে তো খেলতেছে ভাই, ওর কে জানে আরো খেলবে, মেবি আরো 4-5 বছরও খেলবে মনে হয়, যে ফিটনেস ওর আছে ভাই। তো মানে ওই খেলতেছে তো এই- খেলতেছে ভাই, ও literally পুরা বয়সে খেলতেছে। দাঁতটা খুইলা বলবে আমি এখনো খেলতে পারি, আরেকটা বল করো। না ভাই, ও এখনো খেলতেছে তো হ্যাঁ। খেলতেছে। অতিরিক্ত প্যাশনেট হইলে সেটাও করতে পারে, বলা যায় না। হতে পারে। না, বাট আমার কাছে ভাই বলতেছি তোকে, আমি টি-20 দেখার মানে আমি যতবার বাংলাদেশের খেলা দেখি ততবারই আমি ডিপ্রেশনে পড়ে যাই। আমার মনে হয় যে নেক্সট টাইম আমার টি-20 দেখা উচিত না। আর মানুষ আইসা লাফায় ভাই। বাংলাদেশের খেলার সাথে তোর ডিপ্রেশনের সম্পর্ক কি? তুই কেন ডিপ্রেশনে পড়বি? তুই খেলা কারণ দেখতেছিস। আমার- কারণ কি বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশকে ওই টিমটা রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? ওইখানে হলে কি আমাদের মানে একটা আকর্ষণ কাজ করবে না যে আমরা বাঙালি হিসাবে এই টিমটা গেছে, আমাদেরকে রিপ্রেজেন্ট করে খেলতেছে, তাহলে তো এটা আমাদের একটা গর্ব। তুই এই তো- গর্ব থেকে আমরা খুশি, মানে আমাদের যখন দেখি যে খারাপ খারাপ খেলতেছে তখন আপনা আপনি ডিপ্রেশনে চলে যায়, ঠিক আছে? না, 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 হয়তো আর ঠিক টক্সিক আছে, না, খারাপ লাগতে পারে, সাময়িক খারাপ লাগতে পারে, হ্যাঁ। কিন্তু এটা নিয়ে তুই ডিপ্রেশনে পড়ে যাবি, স্যাডনেস আসতে পারে, বাট না ডিপ্রেশনে মামা, কেন দেখ, পড়বি? আচ্ছা আচ্ছা তুই বল তো, তুই আরে, খেলা আমার মনে হয় আমাদের এই জেনারেশন স্যাডনেস আর ডিপ্রেশনকে একসাথে মিলাইয়া ফেলছে। মামা, ডিপ্রেশন আর তুই sadness ওয়ার্ড বাই না, ওয়ার্ড না, মিনিং এ না, কেন যাদের- যাস? তুই ওয়ার্ড বাই ওয়ার্ড হ্যাঁ। মিনিং এ কেন যাস? ওয়ার্ড মিনিং বিষয়টা না, যাদের ইমোশন বেশি, মানে ক্রিকেট নিয়ে যাদের ইমোশন বেশি, দেশ নিয়ে যাদের ইমোশন বেশি, তারা ন্যাচারালি ডিপ্রেশনে চলে যাবে, স্যাডনেস। না, মামা, নর্মাল মানুষজন স্যাড হয়ে যেতে পারে, কিন্তু যাদের ইমোশন বেশি তারা অফকোর্স ডিপ্রেশনে যাবে, মানে যাওয়াটাই স্বাভাবিক, হুম। তাই না? না মামা, তুই একটা যে সিটারি জিনিস ভাব। সহজ কথা হচ্ছে যে তুই খেলা দেখোস কেন? অবভিয়াসলি তোর এনজয়মেন্ট লাগবে। তুই অলরেডি স্যাড আসোস, তুই খেলাটা দেখতেছিস যাতে করে তোর একটা এক্সাইটমেন্ট কাজ করে, একটা ভালো লাগে।
বাট তুই এমন একটা ম্যাচ দেখলি, তোর একটা খারাপ লাগা কাজ করতেছে, তুই মানে ওই রিয়েলিটি থেকে স্কেপ করার জন্য তুই ওই খেলাটা দেখলি, বাট খেলার মধ্যে তুই এমন একটা ফালতু খেলা দেখলি যেই খেলাটার মধ্যে কিনা তুই কোনো এনজয়মেন্ট ফিল করলি না। লিটারালি তোর লাইফে 3 ঘন্টা 4 ঘন্টা তুই ওয়েস্ট করলি, এবং ওয়েস্ট করার পরে আবার দেখলি যে আশেপাশের মানুষ এটা নিয়ে আরো এক্সাইটমেন্ট ফিল করতেছে। তো অনেকগুলা কেস ঘুরতেছে মামা। নাম্বার ওয়ান, মানে তোরে আমার পুরা আর্গুমেন্ট দিতে হইতেছে, পুরা বুঝাইতে হইতেছে। নাম্বার ওয়ান, তুই 3-4 টাকাটা ওয়েস্ট করছিস যেটা কিনা তুই অন্য একটা কাজ করে এনজয়মেন্টটা ফিল করতে পারতি। নাম্বার টু, তোর ডিপ্রেশন থাইকা যাইতেছে মামা, কারণ তুই একটা রিয়েলিটি থেকে স্কিপ করার জন্য তুই খেলাটা দেখতেছস। নাম্বার থ্রি, আলটিমেটলি তুই হচ্ছে যে দেখতেছস অন্যরা এটা খেলা ওইটা দেখে আরো বেটার ফিল করতেছে, বাট তুই পারতেছস তো জেলাসি থেকে তোর আবার ডিপ্রেশন বাড়ার আরেকটা চান্স ক্রিয়েট হইতেছে। তোকে এই জিনিসটা কেন এক্সপ্লেইন করতে হবে মামা? তুই বুঝছস বিষয়টা? নীরব ডিবেট করতি না না তুই? মামা, মানে আমি না তোকে বলি, আমি বাংলাদেশ আর নিউজিল্যান্ড সিরিজ, বাংলাদেশ আর অস্ট্রেলিয়া সিরিজ, এইসব মানে ফালতু সিরিজ গুলা নিয়ে আমি আর ডিসকাস করতে চাইতেছি না। আমার মুখে গালি চলে আসতেছে। তুই আজকে ক্রিকেট বাদ রাখ, বাংলাদেশ নিউজিল্যান্ড, তুই দেখ বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজে কিন্তু আমাদের একটা প্রাপ্তি আছে। এখন আমার মনে হয় যে কি বলে প্রাপ্তি না, আসলে তুই চিন্তা করে দেখ, আফিফের কথা চিন্তা করে দেখ, আফিফকে জাস্ট 1 ডাউন বা 2 ডাউনে নামাইলে কি পরিমাণ ভালো হয়। আফিফ যেদিনই 10 ওভারের আগে নামছে সেই দিনই ভালো একটা ইনিংস খেলছে। তার মানে আমাদের মনে হয় এটা ও মা। আমাদের বিসিবির কাছে আবেদন জানানো উচিত। ফাইজুলের অবস্থা দেখে আমার খুব হাসি আসছে। খুব ভালো কথা মামা। আচ্ছা ফাইজুলের মামা, এই অবস্থা করার জন্য দায়ী কে ছোট? না ফাইজুলের এই অবস্থা করার জন্য দায়ী কে? আচ্ছা মামা, লাস্ট পডকাস্টের মধ্যে আমরা ডিসকাস করতেছিলাম, লিটারালি অনেক কিছু নিয়ে ডিসকাস করলাম। মেবি আমরা গেমার যে একটা জিনিস যেটা তুই লাইফে একেবারে চাস, ওইটা কি হবে? আমি তুই তো বললামই তো একটা গোল থাকা উচিত, বুঝছস? গোল ছাড়া মানুষের গোলের থাকা কথা উচিত বলতেছি না, না, জেনারেল আর কি গোল। একটা জিনিস আর কি, ধর হইতে পারে সেটা মানি, হইতে পারে সেটা যে কোনো কিছু একটা। অবভিয়াসলি মানি, গেমিং পিসি, হয়তো মানি, আলটিমেট গোল তো মানি। কাটিং এজ টেকনোলজি দেয়া গেমিং পিসি। ওই তোর আর আরে কিছু মানি লাগবে না। বেটা, মানি দিয়েই তো তুই পারবি। হ্যাঁ, আমাকে যদি একটা পিসি দেওয়া হয় যে আগামী 100 বছরের সব গেম আমি আলট্রা এইচডি তে খেলতে না পারবো, না না তাইলে তোর যদি মানি প্রয়োজন হয় তাইলে তোরে যদি ভালো একটা পিসি দেয় সেটা তুই বেচা, তুই টাকার জন্য ওইটা বেচে দিবি, বুঝছস? আর আমাকে সেটা আমি করলে বলতেছি আমি যে করবো না। না না, আমি তো ওইটা বলতেছি না। মানি হইলে আমি পিসিটা কিনতে পারবো, পিসি কিনে আরো জিনিসপত্র করতে পারবো, আমি ওই হিসেবে বলতেছি। কিন্তু টাকা আমার হাতে আসলে আমার ফার্স্ট প্রায়োরিটি তো হবে আমি একটা গেমিং পিসি কিনবো। এখনো ঠিক আছে, এখনো যে আমি একটা গেমিং পিসি কিনবো, একটা গেমিং ফোন কিনবো, শেষ। দেন এই why not টাকার say স্পেসিফিক্যালি যে আমার গেমিং পিসি দরকার? আমি তো বললামই আমার ফার্স্ট নেসেসিটি হলে মানি, মানি থেকেই না আমি সবকিছু করব। তুই কি গেমিং কম্পিউটার মানি ছাড়া পাইতে পারবি বেটা? এই কথা এই না, পৃথিবীতে কেউ টাকা যদি ছাড়া আমাকে কোনো কিছু গিফট পাবে করে না। অবশ্যই আমি নিব, তাই না? আহ, তুই বললি যে তোর আশা কি, চাওয়া কি, আমি বললাম মানি, আর তুই বললি গেমিং পিসি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। নীরবের চাওয়া কি? একটা ভালো বউ। না, ওই কি না কি চাবে আল্লাহ জানে। বেশিরভাগ মানুষই এটা চাবে, ইটস ন্যাচারাল। অ্যানিমেল ফাংশনের একটা লোয়ার অ্যানিমেল ফাংশনের একটা চাহিদা আছে, ওই চাহিদাটা আমি সুন্দর মতো পূরণ করতে চাই। আর আমি চাই পৃথিবীর বিভিন্ন ধরনের খাওয়া ঠিক মতো খাইয়া পেটটা আরো মোটা কইরা, তারপরে হচ্ছে যে গুড। যেন মরতে পারি। তোর কথাটা ভালো মতো বুঝি নেই যদিও, তবু হ্যাঁ ভালো। না, আমি ভাবতেছিলাম যে মামা সেটা হচ্ছে যে কম বেশি কিন্তু মামা আমরা আমাদের সবারই মানিটাই দরকার। মানে আমাকে যদি একটা জিনিস দেওয়া হয়, হ্যাঁ। কেউ যদি বলে কি মানি না ট্যালেন্ট, আমি অবভিয়াসলি চুজ করবো মানি। কারণ আমার কাছে হচ্ছে মানি ইজ অ্যাবসলিউট থিং মামা। না। তোর কাছে মানি যখন আছে তখন না তুই না, সবগুলা আমি তোকে জিনিস বলি, তুই এনশিওর করতে পারবি। হ্যাঁ, কি আচ্ছা বলবি বল। এই জিনিসটা কিন্তু ঠিক না। তুই যদি তোর যদি মানি বা ট্যালেন্টের দুইটা একটার সাথে তুই ট্যালেন্ট চুজ করা, আমার মনে করি যে ট্যালেন্টটা চুজ করা উচিত। কারণ কি Why? ট্যালেন্টের মাধ্যমে তুই মানি অর্জন করতে পারবি, কিন্তু মানি ব্যবহার করে তুই কোনো সময় ট্যালেন্ট পাইতে পারবি না। এইখানে একটা বিষয় আছে, তুই যে বললি ট্যালেন্ট, ট্যালেন্টটা তোর বাছাই করতে হবে, ঠিক আছে? ট্যালেন্টটা তোর বাছাই করতে হবে যে ওই ট্যালেন্ট দিয়ে তুই কি মানি অর্জন করতে পারবি। ট্যালেন্টটা implemented দিবে সেটা তো সব জায়গায় থাকে না, কিন্তু মানি তুই সব জায়গায় ইউজ করতে পারবি। না, আমি তোকে যদি একটা সার্টেন অ্যামাউন্ট মানি দেয় আর বলে যে একটা ট্যালেন্ট চুজ করতে, তাহলে তো অবশ্যই ট্যালেন্ট চুজ করবি নাকি? তুই তো কোনো সময় মানি চুজ করবি না। করবি? এইটা
না তো মামা, যদি আনলিমিটেড আমি মানি দিয়া বলে যায় এরকম কিছু হইলে তো একটা না কথা মামা ছিল। দেখ সার্টেন না অ্যামাউন্ট না, অফ সার্টেন অ্যামাউন্ট মানি দিয়েও তুই আরো টাকা হ্যাঁ অর্জন এটাই। করতে পারবি। না তুই লিটারালি তোকে আমি তো বলি তোর ওদের কাছে ড্রয়িং ট্যালেন্ট এর লাগবে, ট্যালেন্ট আছে, ট্যালেন্ট না না ছাড়া না তো পারবি না। আমি তোকে জাস্ট একটা জিনিস এক্সপ্লেইন করি। ধর ছোটন তোর হুম, কাছে ড্রয়িং এর ট্যালেন্ট আছে, এখন তোর মতো আছে। তোর কাছে যে ট্যালেন্ট যদি থাকে, নাই ওটা অবশ্য নাই, বাট তুই ধরে নে আছে, এখন আপাতত ধরে নে তোর কাছে আছে। আচ্ছা তুই বলছিস যেহেতু ডোন্ট আছে আমার ইনসাল্ট মতো, মাইসেলফ। তুই বলছিস যেহেতু আমার কাছে আছে আমার, আচ্ছা কোনো আচ্ছা সমস্যা আছে, নেই। এই যে দেখ, প্যারা নাই, না না আছে যা এই যে আমার ড্রয়িং দেখছো, এই যে আমার ড্রয়িং, এরকম আঁকতে পারবা কোনো সময়? হ্যাঁ, কত ডিটেইল দেখছো বাঘটা। না, আচ্ছা যা তোর কাছে আর্টের ট্যালেন্ট আছে, বাট আমি এখন আমার ফোন দিয়া ছবি তুলা যদি বলি এইটা আমার আঁকা ছবি, তাইলে কি? আমি তোকে বিশ্বাস করবো, দুনিয়ার কেউ না করলো আসিফ, দেয়ার ইজ অলওয়েজ মি। বলে একটা জিনিস চিন্তা করে দেখ, মানি থেকে বেশি দরকার হচ্ছে জীবনে আমরা কিছু জিনিসের মাধ্যমে এনজয়মেন্ট পাই। তুই আলটিমেটলি জীবনটা কাটাছি এই জন্য, কিছু এনজয়মেন্ট পাওয়ার জন্য। এনজয়মেন্টটা কেমন? বল। এনজয়মেন্টটা হলো মনে কর যে রাত্রের বেলা বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে তুই শুয়ে আসস, কারেন্ট চলে গেছে, বাতাস আসতেছে, গায়ে লাগতেছে, এটা একটা এনজয়মেন্ট। তারপরে তুই উপন্যাস পড়তেছিস, উপন্যাস পড়ে মজা পাইতেছিস, এটা একটা এনজয়মেন্ট। গান শুনতেছিস, গান শুনে মজা পাইতেছিস, এটা একটা এনজয়মেন্ট। আমার মনে হয় লাইফে এগুলা যত বেশি থাকবে, এইটা শুনতে অনেক হাসি আসলেও তারপরেও বলি, খাবার এই জিনিসটাও একটা এনজয়মেন্ট। এই ধরনের এনজয়মেন্টের উপকরণ লাইফে যত বেশি আসবে, লাইফটা তত বেশি সুন্দর হবে। না মামা তোকে আমি জাস্ট অ্যাকচুয়ালি একটা জিনিস বলি, দেখ ফার্স্ট অফ অল যেটা দিয়ে কথা বললি তুই, যে তোর মানি কেন লাগবে, তুই খাবারের কথা বললি, তোর টাকা লাগবে মামা, সহজ কথা। তুই মানে তুই তোর কাছে যতক্ষণ মানি আছে ততক্ষণ তুই বাকি জিনিসগুলো এনশিওর করতে পারবি। তোর বৃষ্টির মধ্যে তোর ভেজার জন্য মামা তোর জন্য একটা বিলাসিতা, তোর কাছে টাকা নাই, ঠিক আছে, তুই চিন্তা কইরাও তুই মানে তোর এক নাম্বার হচ্ছে যে তোর ফ্যামিলি প্রবলেম বা তোর বাকি জিনিসগুলো তোর হচ্ছে যে কাটা একটা মানে কাটানো লাগবে তোর। তুই ধর হয়তোবা কোন একটা জিনিস চাইতেছস বা তোর হয়তোবা খাইতে হবে, খাইতে গেলেও তোর মানে তোর যদি বাসায় থাকতে হয়, অন্তত তোর যদি একটা রুফ লাগে, তাও তোর মানিটা এনশিওর করতে হবে। সহজ কথা মামা, তোর যখন ঘরের মধ্যে বাঁচার মধ্যে জিনিস আছে, তোর ঘরের মধ্যে যখন মানির এনশিওরিটিটা গ্যারান্টিটা আছে, তখন তুই যা বৃষ্টিতে ভিজে এনজয় করতে পারবি। নাম্বার টু যেটা বললি তুই ফুডের কথা বা যেগুলা কথা মামা, ওইসব জিনিসগুলা না তোর আলটিমেটলি তোকে মানি তোকে এনশিওর করবে যে তুই ওইসব জিনিসগুলা পাইতেছস কি পাইতেছস না। তোর কাছে যখন মানি নাই মামা, তখন তুই বলতে পারবি না যে তুই ওই খাবারটা তোর কাছে ভালো লাগতেছে। এটা পুরো ভুয়া একটা কথা। ধর তুই বললি যে আমার কাছে মানি নাই, আমার এই খাবারটা খায় ভালো লাগতেছে মামা, না তুই ওটা বুঝাইতেছস নিজেকে যে আমার কাছে এই খাবারটা খাই ভালো লাগতেছে, হয়তো বা অনেকের কাছে ভালো লাগতেছে, বাট তুই আলটিমেটলি যখন তোর কাছে মানি নাই, তুই অলমোস্ট অল দা টাইম একটা রিগ্রেশন তুই ফিল করতে পারবি। সেকেন্ড যেটা নিয়ে কথা বলতেছিলাম একেবারে ফার্স্টে, যেটা হচ্ছে ট্যালেন্ট, মানে উই শুড চুজ ট্যালেন্ট অর মানি মামা। দেখ মামা সহজ কথা, তোর কাছে আলটিমেটলি একটা ট্যালেন্ট আছে, ধর ড্রয়িং করা মামা, তুই জানোস না এটার গ্যারান্টি তোর কাছে নাই যে তুই কি ওই ট্যালেন্টটা ইউজ করে এই ওয়ার্ল্ডের মধ্যে তুই আর্ন করতে পারবি কি পারবি না, কারণ তোকে অবভিয়াসলি আরো অনেকগুলা ট্যালেন্টেড পার্সনের সাথে তোর কম্পিট করতে হইতেছে। এরকমও নাই যে তোর কাছে তোর ট্যালেন্ট আছে সিং করা, তোর এই গ্যারান্টিটা নাই যে তোর সিং করার থাকার পরেও তুই আলটিমেটলি তুই একটা মানে একটা আর্নিং তুই লিভ করতে পারবি কি পারবি না। বাট যখনই তোর কাছে সার্টেন অ্যামাউন্ট অফ মানি আছে, ধরে নে তোর কাছে 1 কোটি টাকা বা 2 কোটি টাকা একটা টাকা আছে, তুই আলটিমেটলি তোর লিভিং যে থিং আছে, মানে তোর আলটিমেটলি তোর বাঁচার একটা গ্যারান্টি তুই এনশিওর করার চান্সটা পাইতেছিস। তো বাঁচার গ্যারান্টি এনশিওর করতে পারছিস। 2 নাম্বার, তুই হয়তো বা তুই কোনো একটা ট্যালেন্টের উপর ইনভেস্ট করতে পারছিস, ওই ট্যালেন্টটা থেকে তুই আবার চুষতে পারতেছিস, যেটা কিনা কে পপ ইন্ডাস্ট্রি গুলো করে সহজ কথায়, যে একটা ট্যালেন্টে ধইরা ইচ্ছা মতো মানে টাকা আর্ন করে। সো আলটিমেটলি যদি আমার কাছে ট্যালেন্ট থাকে, এই যে এই মানে এই ছোটন মানে ওর কাছে যা ট্যালেন্ট নাই, ধইরা নিলাম ওর ট্যালেন্ট আছে এখন, তো ওরেও আমি টাকা দিব, ওরে বেতন হিসাবে রাখবো, ওই মাসে মাসে কনসার্ট করলো অথবা ছবি আঁকলো, ধরলাম ওই ছবি আঁকতেছে, ওর ছবিগুলো আমি বেচবো 5 কোটি টাকা দিয়ে, তার মধ্যে 3 কোটি টাকা আমি রাইখা দিব, বাট আমার কোনো খুব একটা কাজ নাই, আমার জাস্ট ডিসিশন নিব, ওরে খাটাবো একেবারে, খাটা আমি টাকা আর্ন করবো এবং আমার লাইফস্টাইলটা আরো বেশি উন্নতি করতে পারবো। সো ইফ আই গট দ্য চান্স, এখানে এই জিনিসটা ইফ আই গট দ্য চান্স, আমি ছোটনরে ইচ্ছা মতো খাটাবো মামা, ওর ট্যালেন্ট আছে, ওর ট্যালেন্ট নিয়ে খাটাবো এবং আমি ওর প্রতি ইনভেস্ট করবো এবং ইনভেস্ট করে আমি ইচ্ছা মতো টাকা আর্ন করবো এবং আমার লিভিংটা আরো বেটার করবো। সো আলটিমেটলি তুই যদি বলস যে তোর একটা ডিসকানেক্ট হয়ে যায় আজ, হ্যাঁ লাস্ট পডকাস্ট করার প্রত্যেকটা প্রবলেম হইতেছে। সো আলটিমেটলি যেটা বলতেছিলাম তোদের কাছে, আলটিমেটলি যদি কেউ বলে আমাকে যে কি চুজ করবো আমি, আমার যদি ধর একটা এনসিউরিটি লাগে বাঁচার জন্য, আমি যদি আরো টাকা আর্ন করতে চাই, মানে আমি যদি একটা ভালো লাইফ চাই, আমি ফার্স্ট থিং চুজ করবো সেটা হচ্ছে মানি। তো নীরব, তুই যেটা বলতেছিলি যে বৃষ্টিতে ভিজা, তারপরে হচ্ছে যে আমার কাছে নাই ভালো ভালো খাবার খা, আলটিমেটলি তো সবকিছুই তুই মানে এনজয় করতে পারবি আলটিমেটলি তোর কাছে যখন একটা গ্যারান্টি থাকবে, আর ওইটা নিশ্চিত করার সবচেয়ে বড় পসিবিলিটি মানে
সবচেয়ে বড় পসিবিলিটি নাকি বলে সবচেয়ে বড় মাধ্যম যেটা আছে, সবচেয়ে বড় ওয়ে আছে হচ্ছে মানিটা। হ্যাঁ এখন বল কি বলতেছিলি তোরা? হ্যাঁ, আমার কথা হচ্ছে গিয়ে তোর মানি তো ক্ষণস্থায়ী, বুঝছস? ক্ষণস্থায়ী বলতে তোকে যদি যদি আমি একটা নির্দিষ্ট মানে সার্টেন অ্যামাউন্টের কথা বলি, তোকে যদি আনলিমিটেড মানিটা দেই, সার্টেন অ্যামাউন্ট একটা মানি হুম দেই, ঠিক আছে, ওই অ্যামাউন্টটা তো শেষ হয়ে যাবে, হুম। কিন্তু ট্যালেন্টটা কিন্তু তোর মধ্যে সারা জীবনই থাকবে, আচ্ছা কোনো মামা সময় তুই ওটা ট্যালেন্ট বিক্রি দিয়ে কি হয়ে যাবে করবি? না। মানে আলটিমেটলি তুই ট্যালেন্টটা যদি ইউজ না করতে, মানে ট্যালেন্টটা যদি ধর আমার বিজনেস ট্যালেন্ট আছে, ঠিক আছে, স্টক মার্কেটে আমার ট্যালেন্ট আছে, আমি স্টক এক্সচেঞ্জ ভালো করে করতে পারবো, তাহলে তো আমি ওই ট্যালেন্ট দিয়েই তোর স্টক ওটার এক্সচেঞ্জ জন্য করে তো মানি তোর বানাইতে টাকাটা পারবো। এনশিওর করতে হবে আগে নাকি? টাকা আমি ধর ওই যে তুই বললি যে কোন কোম্পানি আমাকে হায়ার করলো, হায়ার করা ইচ্ছা মতো কর্পোরেট স্লেভের মতো খাটাইলো, আমার ট্যালেন্টটা ইউজ করে ওরাও কামাই করলো, ওরা ধর 70% নিলো, আমি 30% নিলাম, এই 30% জমায় জমায় আমি একসময় নিজেরটাই দিব, ওই কিন্তু সময় তো মামা আমি তোর আবার কাছে ট্যালেন্ট থাকা জুস মানে নাই। এইটা গ্যারান্টি না যে তুই সাকসেসফুল হবি। মানে তুই বিষয়টা বুঝতেছস? ট্যালেন্ট থাকা মানে সাকসেসফুল না হওয়া, এটা দুই দিক দিয়ে দেখতে পারোস তুই। এক, তুই তো ট্যালেন্ট কেমনে ইমপ্লিমেন্ট করতেছস, আর দুই হচ্ছে গিয়ে তোর ট্যালেন্টটা কোন দিকে, আমার যেমন হ্যাঁ, সো এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, আপেক্ষিক ব্যাপার। হ্যাঁ ঠিক এটা ব্যাপার। খুব ধর এটা তোর জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করা আছে যেখানে তোর ট্যালেন্টটা তুই গেলেই তোর সাকসেস, তোর গেলেই তোর সাকসেসটা নিশ্চিত, ঠিক আছে, ওইখানে তো তুই মানে তোর ট্যালেন্টটা দিয়ে কাজে লাগাইতে পারবি, কিন্তু এরকম কোনো পরিবেশ যদি না সৃষ্টি হয় তাহলে তুই ট্যালেন্টটা কাজে লাগাতে পারলি না, তখন তো সেটা তোর ব্যর্থতা, সেটা তো তোর ট্যালেন্টের ব্যর্থতা না, ঠিক আছে। হ্যাঁ, আমি হুম, একটা জিনিস অ্যাড করি, আমি ফাইজুলের সাথে আর্গুমেন্ট করতেছি না, জাস্ট অ্যাড করতেছি। দেখ কি বলে, ভয় মেসির থেকে পাইছে। মেসির ম্যানেজারের ইনকাম বেশি, কি? কিন্তু তার এই নীরব এই প্লিজ। দাঁড়া 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 তুই এই এই মেসি এই স্ট্যাটিস্টিক্সটা মানে এই মেসির এক্সাম্পলটা ইনকাম কেমনে দিলি? বেশি। গুগল, টাইম টু গুগল। না 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 না, তুই আগে এটা বল, মেসির থেকে মেসির ম্যানেজারের ইনকাম বেশি, তুই এটা কই পাইলি আগে এটা বল আমাকে। তুই আর্গুমেন্টটা অবশ্যই কেমনে কেমনে বল? ম্যানেজারের ম্যানেজারের ইনকাম বেশি না হলেও মেসিকে কিনছে কিভাবে? ওটা তো ও নিজের টাকায় কিনে নেয়, ওটা তো ক্লাবের টাকায় মামা কিনছে। ওই তো আমি ফুটবলের ক্লাবের মধ্যে কথাই বলছি, স্পন্সরশিপ পায় না। মামা না না হ্যাঁ। ক্লাবের ম্যানেজমেন্টের ম্যানেজারের কথা বলতেছি, আমি কোচ ম্যানেজারের কথা বলতেছি না। আচ্ছা না না আমি না, তোকে ধরে ওইটাও নিলাম তুই কথা, প্লেয়ার ওটা তো ম্যানেজারের কথা বললি। ক্লাব প্লেয়ার ম্যানেজার তো নিজের টাকায় কিনতেছে না, ঠিক আছে, ও মামা তো অ্যাজ আ প্লেয়ার হোল। ম্যানেজার হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। যে না না সহজ কথা বুঝ তুই মামা, প্লেয়ার ম্যানেজার হচ্ছে যে মানে তুই যে আর্গুমেন্টের মধ্যে যে এক্সাম্পলটা অ্যাড করতে চাইতেছ, প্লেয়ার ম্যানেজার হচ্ছে যে এমন একটা লোক যাকে কিনা প্লেয়ারে হায়ার করে, প্লেয়ার কিন্তু মানে প্লেয়ারে হায়ার করে যাতে করে ওর অন্য যে জায়গাগুলো আছে ওইগুলা দেখে, অন্য জায়গাগুলো মানে ও বেতন দিতেছে, প্লেয়ার হচ্ছে না না, প্লেয়ার ইজ দ্য প্লেয়ার বস। ম্যানেজার না, প্লেয়ার ম্যানেজার না, ও কি বলতেছে টিম ম্যানেজার, যারা কিনে আর আমি কি, যেটা প্লেয়ারদের বলতে কিনে। চাচ্ছি, কোচ ঠিক আছে, ম্যানেজার হোক ভাই, ভাই ও বড় লোক না তো মামা, ফুটবলের মধ্যে টিম ম্যানেজার যাকেই বলো ওইটা আলাদা প্লেয়ার বিষয়। ম্যানেজার আর আমি বলার টিম চেষ্টা করি। ম্যানেজার কাজ প্রায় একই, শুধু টিম ম্যানেজারের কাজটা একটু ব্রড, মানে পুরো টিমের জন্য, আর মেসিকে যে প্লেয়ার কিনে, ম্যানেজার সিঙ্গেল পার্সন। মেসি কি মেসিকে যে বলতেছো কিনে, আলটিমেটলি? না মামা আমি আচ্ছা তোকে বলি, শুনি আমরা কি না না আমি বলতেছো। আগে তোকে একটু বুঝাই মামা, ফুটবলে ম্যানেজার বলে হচ্ছে কোচকে, তুই অন্য স্পোর্টস এর কথা আনিস না, ফুটবলে ম্যানেজার বলে কোচকে, সহজ কথা। মানে মানে যদি দলের ম্যানেজার বুঝে ওটা আলটিমেটলি একটা মিনিং বুঝায় কোচকে, কোচের একটা স্যালারি থাকে যেটা ক্লাবকে দেয়, এবং কোচের হচ্ছে যে প্লেয়ারের মতো একটা স্যালারি পায়, বাট কোচের কোনো মানে কোচের কি বলে আলটিমেটলি স্পন্সরশিপ কোনো ডিল থাকে না তেমন একটা, তো কোচ যে ক্লাব থেকে যে পেটা আমি পাইতেছে এই ওইটাই পাইতেছে। আর যে ক্লাব কোচের থেকে কথা প্লেয়ারটা বলি যে নাই। কিনতেছে, যে প্লেয়ার কিনতেছে ক্লাবের হয়ে, যে প্রেসিডেন্ট ডিসিশনটা নিতেছে ওইটা হচ্ছে বোর্ড ডিসিশন করে, বোর্ড সিদ্ধান্ত নেয় যে এই প্লেয়ারটা কি লাগবে কি লাগবে না, তো লাগার পরে বোর্ডের প্রেসিডেন্ট বা আলটিমেটলি কেউ একটা হচ্ছে যে একটা প্রস্তাব ফাইজুল পাঠায়, কি খাস? এবং ক্লাবের মধ্যে যে প্রেসিডেন্ট থাকে বা ম্যানেজার থাকে ও আরে কি একটা খাইতেছস তুই? তুই কথা শেষ করি মামা। ক্লাবের মধ্যে যে আচ্ছা, যে মানুষগুলা থাকে ওরা হচ্ছে একটা পে মানে পে পায়, একটা টাকা পায়, এই টাকার কারণে ও হচ্ছে যে মানে টাকা হচ্ছে ও বলতে পারো একটা এমপ্লয়ি, সহজ কথা এটা। তুই এমপ্লয়ির সাথে কেমনে তুই বলতেছিস যে একটা প্লেয়ার থেকে একটা ম্যানেজার বেশি পায়? মানে প্লেয়ার আমি এটা বলার চেষ্টা করি না, বাট আমার কথা বুঝ, যে মেসিকে কিনে, যে মেসিকে কোম্পানি, ক্লাব কিনে ভাই, একটা ক্লাব কিনে কেন ভাই, ক্লাব হচ্ছে যে ক্লাব ওকে পে করতেছে, তুই কি বলতেছিস আমি বুঝতেছি না আলটিমেটলি, কোনো ফাইজুল মানুষ ওকে প্লিজ কিনতেছে প্লিজ না। ওর কথাটা শুনতে দে আমাকে আচ্ছা শুন শেষ কর। প্লিজ। দেখ আচ্ছা, মেসিকে যারা কিনে, ধর একটা কোম্পানির একজন মালিক কিনলো, মনে কর যে রাজশাহী, দুরন্ত রাজশাহীর শাইখ সিরাজ কিনছিল গেইলকে, ঠিক আছে,
তো একটা টাকা দিয়া কিনতেছে, তার মানে হচ্ছে যে শাইখ সিরাজের ইনকাম গেইলের ইনকাম থেকে অনেক বেশি। বাট আলটিমেটলি কে ফেমাসনেসটা পাইতেছে, কে ফেমটা পাইতেছে, শাইখ সিরাজ পাইতেছে নাকি গেইল পাইতেছে? যার ট্যালেন্ট আছে সে ফেম পায়, যার ট্যালেন্ট নেই সে কখনো ফেম পায় না। আমরা সবসময় মানি নিয়ে কথা বলি, বাট ফেমও মানুষের জন্য অনেক বড় ব্যাপার। বিল গেটস থেকে হ্যাঁ মেসির ফেম বেশি, মেসির ফ্যান বেশি। হ্যাঁ, আমি আমার এটা মনে নিয়ে হয় কথা যে- বলতে গেছিলাম, তো তুই আমার মনে বলছিস হয় ঠিক আছে। যে শুধুমাত্র এই টাকার ব্যাপারটা না দেখে তুই যদি ফেমের ব্যাপারটাও দেখস, তাহলে আমার মনে হয় যে যারা ট্যালেন্ট নিয়ে আগায় তাদের হচ্ছে গিয়ে ফেমটা বেশি হয়। যে পাবলিশ করে হুমায়ুন আহমেদের বই, তার ইনকাম হুমায়ুন আহমেদ থেকে প্রচুর বেশি, কিন্তু হুমায়ুন আহমেদের যেরকম ফেম সেরকম ফেম পাবলিশার্সের নাই। পাবলিশার্সের মানুষ কয়জন জানে? এটাই হচ্ছে আমার কথা। আমি তোর আর্গুমেন্টটা এখন বুঝছি মামা, তুই যখন পাবলিশারের কথা আনলি, বাট হ্যাঁ। আলটিমেটলি যখন তুই ফুটবলের জায়গা থেকে প্রথমে এক্সাম্পলটা দিতেছস, হুম, তখন তোর আর্গুমেন্টের জিনিসটা মধ্যে লাগে যায়নি। এক্সাম্পলটা পুরো রেলিভেন্ট না মামা। তুই একটা কাজ করিস মামা, মানে তুই, আমি স্পেশালি মেসির কারণে ট্রিগার খেয়ে গেছি, বাট কথা হচ্ছে যে তুই আলটিমেটলি তুই ফুটবলের মধ্যে কেমনে একটা ক্লাব কাজ করে, কেমনে কেনে, কেমনে কি হয়, বাকি জিনিসগুলা নিয়ে তুই একটু পারলে একটু গবেষণা করিস মামা, কারণ তোর হয়তো লাগতে পারে কখনো। বাট হ্যাঁ, যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমি তোর কথাটা বুঝছি যে মানে প্লেয়ারটা ফেম পাইতেছে, বাট আমার কথা হচ্ছে যে ভাই দেখ, মানে ট্যালেন্ট অনেকেরই থাকে, সহজ কথা, ট্যালেন্ট সবাই, মানে তুই তোর কাছে ট্যালেন্ট আছে, আচ্ছা মানে এটা তোর না কি যে তোর মনে talent হয়, নেই। না ফাইজুল আমাকে বল হুম। যে তোর কি মনে হয় যাদের কাছে যারা ট্যালেন্টেড না তারা কি টাকা কামাই করতে পারে? যারা ট্যালেন্টেড না তারা হ্যাঁ করতে পারে, কেন পারবে না? হ্যাঁ কেমনে? পারে। কেন পারে না, মানে না কেন পারে না? তুই মানে সাকসেসফুল হইতে পারে নাকি এটা বল। হইতে পারে, কেন সাকসেসফুল হইতে হইতে পারে পারে। না? তো তোর জন্য সাকসেসফুলের ডেফিনেশনটা কি এটা বলতো আমাকে। না, না, আমি তো ওগুলা বাদ সাকসেসফুলের দে, ওগুলা ডেফিনেশন বাদ দে, তো ওগুলা না। বাদ দে, ওগুলা বাদ দে, ওগুলা বাদ দে, মানে যে আচ্ছা যাই হোক সাকসেসফুল বাদ দি। বাট হ্যাঁ, যেটা বলতেছি কেন সাকসেসফুল হইতে পারে না, ডেফিনেশন ওগুলা ওগুলা বাদ বাদ দি। ট্যালেন্ট কাকে বলে আগে এটা বল আমাকে। মানে না, আমি তোকে বলতেছি কেউ না সাকসেসফুল ট্যালেন্ট হওয়া কাকে মানে, বলে? না না, কেউ সাকসেসফুল হওয়া মানেই তো সে ট্যালেন্টেড হবে, এটার তো গ্যারান্টি নাই নাকি? মানে না সাকসেসফুলের ডেফিনেশন অনেকগুলো আছে মামা, বাট আমি বলতেছি ধরে নে হার্ড ওয়ার্কিং, হ্যাঁ হ্যাঁ হার্ড ধর ওয়ার্কিং ও হইতে হবে এটা। আমি আমার বলি কাছে, এখন। আমি তোকে বলতে মানে ধর, হার্ড ওয়ার্কিং ক্যাপাবিলিটিও একটা ট্যালেন্ট, হ্যাঁ সবার এটাই থাকে আমি না। বলতে নিছিলাম যে হার্ড ওয়ার্কিং ছাড়া তো তুই কোনো সময় সাকসেসফুল হতে পারবি না। অনেকে হয়তো বা ভাগ্যের জোরে হয়ে যেতে পারে, কিন্তু আমি ভাগ্য কাউন্ট মামা করতেছি না, ঠিক আছে? ট্যালেন্টের ভাগ্য কোনো ডেফিনেশন, ট্যালেন্টের মধ্যে পড়ে না ভাই, আমি ভাগ্য ভাগ্য আলাদা। কাউন্ট হ্যাঁ, করতেছিও না। মামা তোরা যদি ট্যালেন্টের এইভাবে ডেফিনেশন দেস তাহলে সবকিছু ট্যালেন্টের মধ্যে পড়ে মামা। না না, আমি বললাম না ভাগ্য তো ট্যালেন্টের মধ্যে পড়ে না। না মামা, আমি তোকে বলি পার্টিকুলার কোন একটা ফিল্ডে এক্সেল করার জন্য আই ডোন্ট থিঙ্ক যে অল দ্য টাইম ইউ নিড ট্যালেন্ট আর কি, মানে পার্টিকুলার কোন একটা ফিল্ডের মধ্যে এক্সেল করার জন্য, এক্সেল বলতে আমি কিন্তু মানে সব ফিল্ডে আর কি, সব ফিল্ডে তো এক্সেল করার জন্য আমার মনে হয় না সবসময় ট্যালেন্ট লাগে। হ্যাঁ নীরব কিছু বলবি? তুই মাইকটা অন করছিলি, তুই কিছু বলবি? ওই আমি ভাবলাম মাইক অন করলো তার কারণে কিছু বলবে। তো আমার কাছে মনে হয় না যে মামা সব সময় তোর এক্সেল করতে হইলেই হচ্ছে যে তোর ট্যালেন্ট লাগে, কারণ এটা সব ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা দেখছি, মানে সব জায়গায় হচ্ছে যে এখন হচ্ছে যে একটা এমন একটা কালচার সাপোর্ট করে, একটা এমন একটা ওয়ার্ক কালচার সাপোর্ট করে যেখানে কিনা তোকে হচ্ছে যে অনেক বেশি পরিমাণে টাইম দিতে হয়, যেখানে তুই টাইম দিতেছিস, টাইম মানে টাইম দেওয়ার পরে তুই টাকা আর্ন করছিস। সিম্পল একটা এক্সাম্পল তোকে দিই, এক্সাম্পলটা আই ডোন্ট নো এটা রেলিভেন্ট কিনা, সেটা হচ্ছে যে ধর ইউটিউবেই ধর, ইউটিউবে তোকে সবসময় যে এমন না যে তোকে ক্রিয়েটিভ কন্টেন্টই ট্রাই করতে হবে একেবারে। সো একই টাইপের কন্টেন্ট মানুষ যদি 100 200 বা 300 দিন আপলোড দিতে থাকে, সে যদি রেগুলারিটি মেনটেন করে, আর আরেকটা পার্সন যদি 1 উইকে একটা ক্রিয়েটিভ কন্টেন্ট আপলোড দেয়, তার যেই চ্যানেলটা আছে 300 দিন ধরে ভিডিও দিছে, সেই চ্যানেলটা হচ্ছে যে কি বলে ওর চেয়ে বেশি আর্ন করা স্টার্ট করতেছে, ওর চেয়ে বেশি সাকসেসফুল নাম্বারের দিক থেকে হইতেছে, ওর চেয়ে বেশি সাকসেসফুল সাবস্ক্রাইবারের দিক থেকে হইতেছে, ওর চেয়ে বেশি ফেম পাইতেছে ওই ইউটিউবারটা। সো পার্টিকুলারলি এখন তুই যদি হার্ড ওয়ার্কের ট্যালেন্টের মধ্যে ফেলা যাস, তখন মামা প্রবলেম। আমার কাছে মানে ট্যালেন্ট মানেটা কি, ধর ট্যালেন্ট মানে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার বিষয় এক্সেল করা, বা কোনো একটা পার্টিকুলার বিষয় হচ্ছে তোর ক্রিয়েটিভনেসটা অনেক বেশি দেখানো, যে তুই এক্সট্রাঅর্ডিনারি বুঝানো। বাট আমার কাছে, আচ্ছা ফাইজুল তুমি আমাকে বল একটা, বল। কি তোর কাছে সাকসেসফুল হওয়ার ক্রাইটেরিয়া কি? মানে আমার একটা মানুষ কাছে তোর কাছে কখন সাকসেসফুল মনে হবে? মামা পার্টিকুলারলি আমি তোকে বলি, আমার জন্য আলটিমেটলি হচ্ছে যে তুই যদি নিজের প্রতি স্যাটিসফাইড থাকোস কোন একটা জায়গায় থেকে, মানে তুই আর্ন, ওইটাই হচ্ছে আমার জন্য সাকসেসফুলের
ডেফিনেশন, বাট সাকসেসফুলের ডেফিনেশন তুই ওয়ার্ডলি মিনিং ধরলে হচ্ছে তুই যদি বলতে চাস ওয়ার্ডলি মিনিং মানে অন্যের কাছে অনেক কিছু, হ্যাঁ কারোর আমি কাছে হতে ওয়ার্ডলি পারে মিনিংটাই ধরতেছিলাম আর কি, ওয়ার্ডলি মিনিং তুই যে- ধরতে পারোস, হইতে পারে নাম মানে ওয়ার্ডলি মিনিং তো মানুষ জাজ করবে কি দিয়ে, নাম্বার দিয়ে জাজ করবে অবভিয়াসলি। একেবারে ওয়ার্ডলি মিনিং ধরলে যে তোর পজিশন কতটা হায়ার, তুই কতটা বেশি আর্ন করতেছিস, কতটা বেশি আমি তোকে ওইভাবে মানে চিন্তা করতেছিলাম, ঠিক আছে, হ্যাঁ, আমি ওইভাবে তোর চিন্তা কর। দৃষ্টিভঙ্গিতে দেখতেছি না আর কি। ওইভাবে চিন্তা কর, মানে আমিও বললাম স্যাটিসফ্যাকশন ওইগুলা বিষয় দিয়ে আমরাও খুব একটা কথা বলছি না, বাট তুই যদি ওয়ার্ডলি মিনিংও যাস মামা, হার্ড ওয়ার্ক বেশিরভাগ সময় ট্যালেন্টকে বিট করে ফেলে আমার কাছে যা মনে হয়। মানে তুই হার্ড ওয়ার্ক হ্যাঁ, ট্যালেন্টের মধ্যে রাখতে হ্যাঁ। পারস না, সহজ কথা। তোরা যখন বললি না হার্ড ওয়ার্ক ট্যালেন্ট একটা, ছোটন বললো, আমি ওটা এগ্রি করি না একেবারে। সহজ কথা ভাই, হার্ড ওয়ার্ক একটা জিনিস, ট্যালেন্ট আলাদা জিনিস, যার মধ্যে একটা ক্লিয়ার বর্ডার আছে, একেবারে ক্লিয়ার একটা বর্ডার লাইন আছে। আসিফ কিছু বলবি? আচ্ছা, আসিফ কিছু বলবি? বলতে চাইছিলাম, আমার ইচ্ছা করতেছে না। কেন, মানে কি হইলো? লাইক আমি মানে যা মনে করছিলাম সব ভুলে গেছি, সরি। না এত প্যারেন্টের কথা শুনা আসিফ নিজে ডিপ্রেসড হয়ে গেছে। হ্যাঁ, না মামা, আমি আজকে লেখা রাখছিলাম যে কি নিয়ে কথা বলবো, ওটার মধ্যে লেখা রাখছিলাম যে মানে এখন কি স্কিল শেখা উচিত আমাদের, যেটা কিনা আমরা এক্সপার্ট না, বাট আই ওয়াজ থিঙ্কিং যে এটা নিয়ে ডিসকাস করব, যে তোর কাছে মনে হয় যে কোন স্কিলটা মানে নেক্সট ফিউচারে অনেক বেশি লাগবে। আমরা কিন্তু ভাই কেউই এক্সপার্ট, মানে আমি এক্সপার্ট না, আমরা কেউ জানি না, মানে তোর কাছে মনে হয় যে পার্টিকুলার আমি ধর তোকে একটা স্কিল বলি চাস যেটা তোর যে লাগবে একেবারে। ওই তো তুই প্রথমে জিজ্ঞেস করলি না যে তোর গোল থাকা লাগে কিনা, তোর একটা যে তোর মানে লাইফে আমি এইম থাকা লাগে কিনা। না না, আমি এইমের কথা বলতেছি না, আমি জাস্ট বলতেছি যে ধর পার্টিকুলার একটা স্কিল, মানে একটা স্কিল বা একটা না ট্যালেন্ট। আমি আগে শোন হ্যাঁ বল বল। হ্যাঁ, আগে শোন যে প্রথমে তুই বললি না যে আমাদের একটা এইম থাকা উচিত, এখন সবার উচিত এইম নাকি উচিত না অনুযায়ী আমি জানি না, এটা আমি জানি না, এটা আমার আমার কাছে হ্যাঁ। আমি কারণ আমার নিজেরই নাই মামা। আমার মনে হয় উচিত, নাইলে অনেক কনফিউশনের মধ্যে পড়া লাগে। তবে আমার লাইফ আমার মনে এক্সপেরিয়েন্স পড়ছে, হুম, আমি যেটা বলতে গেছিলাম, হ্যাঁ, হার্ড ওয়ার্ক কোনো ট্যালেন্ট নাই, টেক দ্যাট ব্যাক। আমার মানে কথা শোনা যাইতেছে? হ্যাঁ না, যাচ্ছে। তো- শোনা যাইতেছে। কেন কি হয়েছে? আচ্ছা ঠিক আছে আমি বলি, শোন, মনে কর তুই জাস্ট বলতেছিস যে ইউটিউবে একজন ভিডিও আপলোড দেয় হচ্ছে গিয়ে ট্যালেন্ট দিয়ে, উইকে একটা অথবা মাসে একটা, বছরে একটা, অন্যদিকে আরেকজন হচ্ছে যে 300 দিনে 300টা আপলোড দেয় ভিডিও। এখন 300 দিনে 300টা আপলোড দেয় যে তার ট্যালেন্ট কম, বাট ট্যালেন্ট তো আছে নাকি? সে যেই ভিডিওটা আপলোড দিতেছে সেটা তো তার ট্যালেন্টের উপর পুঁজি কইরাই দিতেছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক্সিকিউশন লেভেলে কাজ করুক অথবা ডিজাইনার লেভেলে কাজ করুক, তার অবশ্যই ট্যালেন্ট লাগে। একজন বিসিএস ক্যাডার মনে কর যেই কাজটা করতেছে, তার সবকিছু সামলানোর জন্য একটা ট্যালেন্ট লাগে। তুই প্রত্যেকটা জিনিসই আসলে ট্যালেন্টের উপর নির্ভর করে হয়, এটাই হচ্ছে আমার কথা। না তুই যদি মানে মামা দেখ, তোর কাছে তোর ট্যালেন্টের ডেফিনেশনটা বলছো যে কোনো কিছু করাই, না, মানে যে কোনো শোন, কিছুর মধ্যে ফাইজুল, রেগুলার থাকাই ফাইজুল, talent। মানে ফাইজুল। আমার কাছে ওইটা না মামা, তুই যদি বলস যে ও রেগুলার আপলোড দিতেছে ছোটখাটো করে, ওইটা একটা ট্যালেন্ট, আমার কাছে ওইটা ট্যালেন্ট না মামা। মানে ট্যালেন্টের ক্লিয়ার একটা বর্ডার লাইন আছে, যেটা মানে তুই হার্ড ওয়ার্কে তুই ট্যালেন্ট বলতে পারোস না ভাই, তুই লিটারালি বলতে পারছিস হার্ড যে ওয়ার্ক কোনো ট্যালেন্ট না, কিন্তু হার্ড ওয়ার্ক একটা স্কিল, এইটা আমি বলতে চাইছিলাম। এটাই ভাই। আমি জাস্ট মামা দেখ নীরব, তুই যেটা বলতেছিস ওটা হচ্ছে রেগুলার আপলোড দিচ্ছে একটা ট্যালেন্টের উপর বেস করে দিতেছে না মামা, মানে ও ক্রিয়েটিভিটি তো ইউজ করতেছে না নাকি? ধর তুইও ক্যামেরা অন করে একটা ভিডিও বানাইতে পারোস, আমিও ক্যামেরা অন করে একটা ব্লগ বানাইতে পারি, তুইও ব্লগ বানাইতে পারোস, ও ব্লগ বানাইতে পারে, বাট ধর কি জানি নাম এটা, যে নাদির অন দা গো, মানে নাদির অন দা গো না, মানে আমি ধর যে কোনো একটা চ্যানেল ধরি যে কিনা হচ্ছে বা 10টা অ্যাঙ্গেল থেকে ক্যামেরা সেট করে ব্লগ বানাইতেছে, মানে একটা ডেইলি ব্লগ বানাইতেছে, বাট ডেইলি ব্লগের মধ্যে হচ্ছে এই জায়গা থেকে একটা সেট অ্যাঙ্গেল দিতেছে, বরাবর ডেইলি ব্লগটাকে আরো ক্রিয়েটিভ করার জন্য ও অনেকগুলো জায়গা থেকে শর্ট করতেছে, যেটা কিনা তার একটা উইক লেগে যাইতেছে। ডেইলি ব্লগই বা ডেইলি ব্লগ বলতে পারো বা লাইফস্টাইল ব্লগার, বাট ও বিভিন্ন জায়গা থেকে শর্ট করতেছে। আর আরেকজন পার্সন আছে যে কিনা জাস্ট ক্যামেরা অন করে, মানে হয়তোবা সে সামনাসামনি তোকে এমনি করে দেখাচ্ছে, যে চেহারা দেখাচ্ছে কি কি হইতেছে ওর লাইফে, ওইটা দেখাইতেছে। মামা তোর কথা আটকে আটকে আসতেছে মামা, তুই একটু ডিসকানেক্ট হয়ে যা। একটু একটু খারাপ মানের ভিডিও অথবা একটু খারাপ মানের কাজ মানেই যে ট্যালেন্টহীন, ব্যাপারটা এরকম না। সেখানে তার ট্যালেন্ট আছে, অল্প ট্যালেন্ট আছে। তোর কাছে মনে হইতেছে যে সে হচ্ছে যে কি বলে, জাস্ট একটা ভিডিও আপলোড করতেছে, জাস্ট একটা নর্মালি মুখের সোজাসুজি থেকে ধরতেছে, কিন্তু তুই যদি তার একদম ভিতরে ঢুকস যে সে কতটা কষ্ট করতেছে, সেও তার ট্যালেন্ট ইউজ করতেছে কিন্তু। না মামা, এটা তোকে স্বীকার করতে তুই ট্যালেন্টের ডেফিনেশনটা তুই এইভাবে দিলে তো হয় না ভাই। হ্যাঁ, যেটা আমি বলছিস- বলি,
ওর অফকোর্স ট্যালেন্ট আছে, মানে অল্প ট্যালেন্ট তুই যেটা বললি, কিন্তু কম্পেয়ার টু আদার মানে ট্যালেন্টেড পার্সন যাদের ট্যালেন্ট অনেক বেশি, তারা অনেক ইউনিক কন্টেন্ট ছাড়ে, তাদের ট্যালেন্ট প্রায় নাই বললেই ধরা যায়। আমরা ওই কম্পারিজন হিসেবেই হ্যাঁ বলতেছি। ওটাই তো মামা, তুই সবকিছুর একটা স্কেল সেট করস, একটা প্যারামিটার সেট করস মামা। এখন তুই মানে তুই যদি বলতে চাস যে মানে আমরা লিটারালি সবকিছুর একটা প্যারামিটার আমরা সেট করে দিই, এন্ড তুই একটা প্যারামিটারের মধ্যে তো জাজ করতেছস নাকি, তাহলে তো তুই জাজিং ক্রাইটেরিয়া রাখতেছস না। তুই যদি জাজিং ক্রাইটেরিয়া তুই তো রাখতেছস না, তোর যে ওয়ার্ল্ডটা তুই দেখাইতেছস, তোর যে আর্গুমেন্ট গুলো দেখাইতেছিস, ওই আর্গুমেন্টের জায়গাটার মধ্যে মামা তোর কোনো প্যারামিটার নাই, জাজ করার কোনো প্যারামিটার নাই। মানে তোর ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে যে এমন একটা জায়গা আসতেছে যেখানে কিনা সবাই ট্যালেন্টেড একেবারে, মানে তোর ওখানে কোনো ক্রাইটেরিয়া নাই। সো তুই স্কেল না থাকলে তুই কেমনে জাজ করবি যে একটা কন্টেন্ট ভালো কি খারাপ না? তোর তো ক্রাইটেরিয়া বলতে তোর তো কোনো স্কেল নাই, স্কিল নাই, মানে তোর কোনো স্কেল নাই তোর ওয়ার্ল্ডের মধ্যে। আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম মামা, যেটা আমি তোদেরকে আজ করতে চাইছিলাম ছোট নাসিফকে, এটা হচ্ছে যে পার্টিকুলার ওয়ান স্কিল যেটা কিনা তুই চাস যে তোর কাছে থাকুক। ছোটন শুরু কর। ডিটারমিনেশন, আমি বললাম আগে। এটা কি স্কিলের মধ্যে পড়ে মামা? মানে যেটা তো লাগবে। ও সরি, এটা স্কিল না, এটা একটা গুণ। হ্যাঁ এটা গুণ, আমি এটাই। আচ্ছা বল, মানে ধর যে কোনো কিছু হইতে পারে, এটা এডিটিং হইতে পারে, হয়তো বা সিঙ্গিং হইতে পারে, যে কোনো কিছু একটা একেবারে যেটা কিনা তুই চাস খুব ভালো করে। একেবারে একটা স্কিল যদি তো চুজ করতে হয়, কোনটা চুজ করব? তোর মাইক অফ ছোটন, ছোটন ইজ তোর থিংকিং, মাইক অফ। ইয়া গিভ হিম সাম টাইম। ওকে লেটস গিভ। না, আমি থিঙ্কিং করতেছিলাম না, আমি হচ্ছে কি আম্মুর সাথে কথা বলতেছিলাম। যাই হোক, আচ্ছা হ্যাঁ বল। এই পার্টিকুলার স্কিল হ্যাঁ ফটোগ্রাফিক মেমোরি। হ্যাঁ, ফটোগ্রাফিক মেমোরি, হ্যাঁ গুড যে একবার দেখলে একবার দেখলে সেটা মনে থাকবে আমার। এই জিনিস, এই অ্যাবিলিটিটা যদি থাকতো আমার, তাহলে তো হয়েছিলই, তাহলে আর পড়ালেখা করা লাগতো না। আমি কি চাই বলবো? আমি হ্যাঁ বল। হ্যাঁ বলো বলো, বলিস না যে আমার বড় চাই ডিক যে থাকলে ভালো যত হতো। বিরক্তিকর কন্টেন্ট আছে সেগুলো আমি পড়তে পারি না, সেটা ধর্ম বিষয়ক হোক, সেটা হচ্ছে বিতর্ক বিষয়ক হোক। আমি চাই যে যত বিরক্তিকর কন্টেন্ট আছে সেগুলা যেন খুব ইজিলি পড়তে পারি, কমফোর্টেবলি পড়তে পারি। ভালো ভালো। আসিফ? আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া দ্য স্কিল। আমি যেটা চাই সেটা হচ্ছে আমার মানে ইনফরমেশন টেকনোলজি সেক্টরটা আছে, বা টেকনোলজি মানে প্রোগ্রামিং যেটা আছে ভালো ভালো পারো হ্যাঁ সেটা এইটা। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই তো আমার বেসিক ক্রাইটেরিয়া হলো গিয়ে তোর ফটোগ্রাফিক মেমোরি থাকলেই হইছে, আমার আর কিছু দরকার নেই, ওটা থাকলেই আমি খুশি আমি হইতাম। যদি বলি আমার হচ্ছে যে মামা কোন একটা, সামথিং রিয়ালিস্টিক। আমি বলি আমারটা হচ্ছে ফুটবল খেলায় ভালো তোমার কি হওয়া। মনে হয় যে তুমি একটা ট্যালেন্টের কারণেই পুরা এই পাইথন, সিসি, সি প্লাস, তারপরে এই জাভা সবকিছু একদম পেরে বয়ে থাকবে তুমি? না, একদম ই করে বয়ে থাকবে, এটা খুব রিয়েলিস্টিক তোমার জন্য। হার্ড ওয়ার্ক ছাড়া তুমি কোনো সময় ওটা পারবে না, এটা রিয়েলিটি। ঠিক আছে, But hard work is realistic. Photographic memory is not. You have এটা to ট্রু ভাই। তুই বললা যে, আরে তুই বললি যে তোর একটা গুণ থাকার জন্য। গুণ আমি তো বললামই, এটা কাল্পনিক জিনিস। দক্ষতা, স্কিল। স্কিল, মামা আমি যদি স্কিল বলি আমি পার্টিকুলার কোন একটা বিষয় যদি এক্সেল করতে চাই, মানে যদি স্কিলের কথা বলো একেবারে একেবারে রিয়েলিস্টিক এই পজিশনে দাঁড়ায় যদি বলি, সেটা হবে হচ্ছে ভিডিও এডিটিং, যেটার মধ্যে আমি এক্সেল করতে চাই একেবারে প্রপার ভিডিও এডিটিংটা। আর যদি বলো যে কোনো একটা জায়গায় এক্সেল করা, সেটা হচ্ছে ফুটবল মামা। মানে আমি চাই যে ভাই আমি অনেক জোস একটা ফুটবল। তুই বললি ক্রিকেটের কথা, বাংলাদেশের ক্রিকেট ক্রাইটেরিয়া, ক্রিকেটের যদিও অবশ্য মানে আমি ফুটবল নিয়ে হইতে চাই কঠিন ভাই। অনেক। আমার কাছে মনে হয় যে মামা মানে আমার কাছে মনে হয় যে আমি যদি একটা কোন একটা স্পোর্টস, বাংলাদেশের ফুটবলে ভবিষ্যৎ নাই, ঢুকা লাভ নাই। না না ঢুইকা ভবিষ্যৎ নাই না মামা। তো আমার কাছে আমি কেন জানি অনেক বেশি আমার চাই যে আমি চাই যে ধর ফুটবল অথবা কোন একটা পার্টিকুলার স্পোর্টস এর মধ্যে আমি খুব ভালো হইতাম, তাহলে অনেক জোশ হইতো, আমাকে মানুষ চিনতো। আর অবভিয়াসলি তুই ফুটবল খেলায় থাকুক না থাকুক, আলটিমেটলি তুই টাকা কামাইতে পারবি তুই যদি অনেক জোশ থাকোস। বাট টাকার বিষয় না, বাট আমার কাছে বাংলাদেশে পারবি না, কাইন্ড অফ ধর বাংলাদেশে। আরে বাংলাদেশ জাতীয় টিম আছে না, ওটার পার পার্সনের বেতন কত তুই বল আমারে। আমি জানি না মামা, আমার আইডিয়া নেই। খুব সম্ভবত 35 থেকে 50 এরকম মনে হয়, আমি ঠিক শিওর না, কিন্তু মডারেট, অত বেশি কিসের না। বেতন আমি জানি। ফুটবল কত বাংলাদেশের ফুটবল দলের?
ফুটবল দলের, আচ্ছা ফুটবল দলেরটা জানি না, ক্রিকেট দলেরটা জানি, মুশফিকের 6 লাখ টাকা। আমি কি কি আশা একটা করতেছিলাম ওর অবস্থা। কাছ থেকে। না না আমি আচ্ছা যাই হোক, না না আমি আমার কাছে আমার ওই টাকা টাকা ওইগুলা ম্যাটার না মামা, বাট আমার কাছে মনে হয় যে আমি যে একটা যদি স্যাটিসফ্যাকশন পার্টিকুলার না? একটা স্পোর্টসে ভালো হইতাম। ধর ছোটবেলা থেকে না তোদের ওই সবার একটা ইচ্ছা থাকে যে ক্রিকেটার হওয়া বা ফুটবলার। আমার ইচ্ছা ছিল ফুটবলার হওয়া মামা, বাট আমার স্কিল নাই, সহজ কথা হচ্ছে স্কিল নাই বডি ছোটবেলা নেই ভাই। থেকে তো আমার কোনো ইচ্ছা ছিল না, কেন জানি আমি বুঝতাম না জিনিসটা। না ভাই আমার নাই মামা। আসিফ, তোর কিছু ইচ্ছা ছিল ছোটবেলায় হওয়ার? ও না, আমার আমার ছিল দোস্ত, আমার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে আসছে এখন। আমার আব্বু আমাকে যখন জিজ্ঞেস করতো তখন আমি বলতাম আমি বিএসসি সিনিয়র ইঞ্জিনিয়ার হব। আমি জানতাম না বিএসসি সিনিয়র ফুল মিনিং কি, বুঝছো? আব্বু আমাকে কোন সময় জানি বলছিল একবার যে বিএসসি সিনিয়র ইঞ্জিনিয়ার অনেক বড় একটা কিছু। ওই সময় থেকে আমার মনের মধ্যে গাইতে গেছিল যে বিএসসি সিনিয়র ইঞ্জিনিয়ার হব, বিএসসি আহ, সিনিয়র না আমি ইঞ্জিনিয়ার ভাবতাম যে মামা শাহরিয়ার হোসেন। বিএ ডিগ্রি মানে হচ্ছে বিয়ে করার পরে কোন একটা ডিগ্রি দেয়, সেটা হচ্ছে বিএ ডিগ্রি। না, তো এটা আমার হচ্ছে এটা আইডিয়া ছিল। বিএসসি। না আমার বিএ ডিগ্রি নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল ভাই, যে ওকে। কেন এটার নাম বিএ, ওয়াই হ্যাঁ, ইটস বিএ। আমার আমার মনে আছে আম্মু যখন বলছিল যে আমি বিএ পাশ করছিলাম, তারপরে পড়ালেখা করি নাই। আমি বলছি আব্বুর সাথে বিয়ে করছিল দেখে আর পড়ালেখা করেন। হ্যাঁ এটা নিয়ে বিয়ে আমার করা- কনফিউশন ছিল। হ্যাঁ আসিফ কিছু একটা বলতেছিলি, বল হ্যাঁ, কিছু না, একটা। ছোটবেলায় মানে তুই যে বললি ইচ্ছা কি ছিল, তখন ইচ্ছা জিনিসটাই আমি বুঝতাম না, সুতরাং আমার কোনো ইচ্ছা ছিল না। আসিফ ইচ্ছা ছোটবেলার সম্পর্কে ছেলেটা কেমন জিনিস ছিল বুঝছস? হ্যাঁ ওকে মামা, না দেখলে মনে আমি কেন জানি তোর ওকে কথা শুনলে দেখলে রাইফেল এইম হারায় ফেলি মামা। আমার মনে হয় যে আমার আর এইম ওকে থাকা ওকে লাগবে না। দেখলে তারে জামিন পার আছে না? তারে জামিন পার ওই যে পুরাটা আছে না? হুম। ওই তারে জামিন পার পোলাটার মতো লাগতো, আর ও তারেক জামিল আচরণও করতো পারের, ওরকমই। তারেক জামিল পারের একটা ক্লোন আছে আমাদের কাছে, তাই না ফাইজুল? কে কে কার? আচ্ছা নাম বলিস না, থাক আমি বুঝতেছি না, থাক পরে বলিস। বুঝত নাই, ডিবেট সার্কিটের। আহ, থাক বাদ দে, ওইগুলা নিয়ে কথা না বলি। বাট যেটা বলতেছিলাম মামা, আমি কেন জানি আসিফের সাথে দেখলে আসিফের মানে আমি পুরো এইম হারা ফেলি আসলে মামা। মানে ওই আমাকে হচ্ছে যে আমি ভাবি ওর থেকে মোটিভেশন নিব, বাট ওই আমার ডিমোটিভেট করে প্রত্যেকবার, প্রত্যেকবার ডিমোটিভেট করে মামা। ও মামা, সোলাইমান শিকনের ফাইনালি 100K সাবস্ক্রাইবার হয়ে গেছে। হিউজ কংগ্রেচুলেশন আমি ভাই। বললাম আমি না, খুবই ওরে খুশি, দেখতে পারি না দোস্ত। আমি খুবই ওরে খুশি দেখলে ভাই। আমার খুব ইরিটেটিং লাগে। না মামা আমি খুবই খুশি ওর জন্য, ও এত চেষ্টা করলো, প্রত্যেকটা পোস্টে যায় যায়, ওর ফেসবুক পোস্টে যায় যায় কমেন্ট করা স্টার্ট করলো, এই করলো সোলাইমান সুখানের না একটা বই বাইর করছিল মাঝখানে? হ্যাঁ, যেটা রিভিউ এত বাজে। হ্যাঁ, খালি ফেসবুক স্ট্যাটাস বলে মানে উঠাই দিচ্ছে সব। না আমাদের কলেজে দেখলাম। যেসব হয় না, আমাদের কলেজের মধ্যে ওইটার ভিডিও আছে। না আমাদের কলেজের মধ্যে ওই বইটা আসছিল, ওই যে মেলার মধ্যে আর কি, বই যে ছোট কয়েকটা হ্যাঁ হ্যাঁ, স্টল সবাই কিনে আনছে। সবাই ওটারে সবাই ওটারে মানে কি বলবো, এতটা ঘৃণা করছিল। স্যার ম্যাডামরা অনেক কথা বলছিল ওটা নিয়ে, আমার মনে আছে। বীরেশ্বর স্যার এটা নিয়ে কথা বলছিল অনেক। কিনছিল স্যারে? হম, স্যার হাই কিনা হাই, পড়ছিল। হাই হাই ভাই কেন আর কিনছে? আবার এইসব সোশ্যাল মিডিয়া জিনিসপত্র একটু মানে বাছাই টাছাই করে করতে হতো, তো এই সময় মানে কিনা না পড়ছিল। কিনা উচিত না ভাই, ওদের কারো বই কেনা উচিত না ভাই। এইসব মানে আমার কাছে মনে হয় না, আইমান সাদিকের বই, তারপর সুলেমান শিকনের আমার বই, সেদিকে একটা বই আছে না, স্টুডেন্ট টিপস না কি জানি, আমি এই ওইটা বইটা ভালো ইয়ার থেকে আছে। নিছিলাম, এই যে কি বলে সায়হান থেকে আমি নিছিলাম বইটা, বুঝছো? বইটা পড়ার পর আমি বুঝছি যে হ্যাঁ, এই বইগুলো পড়ে অ্যাকচুয়ালি তোর কোনো লাভ হয় না, একটা না সিঙ্গেল জিনিসে লাভ এটা হয় না। হলো জেনারেল নলেজ। জেনারেল নলেজ, ওই যে বইটার মধ্যে যা যা লিখছে সব জেনারেল নলেজ। এখন যদি মানে কেউ কেউ আছে যে এইসব জিনিস জানে নাই, হয়তো ছোট থেকে এই জিনিসপত্রগুলো জানতো না, তাদের কাছে হয়তো হেল্পফুল মনে হয়েছে, কিন্তু না ভাই আমাদের কাছে যারা আমি মোটামুটি জানতামই, তাদের কাছে পড়ে বিশেষ কোনো লাভ হয় না। আমি ভাবছিলাম হয়তো বা বইটার মধ্যে এক্সট্রা কিছু থাকবে, যে ও হয়তো বা স্কুল লাইফে যেই আলাদা আলাদা জিনিসপত্রগুলো করছে সেগুলি মনে হয় ইনকর্পোরেট করছে ওখানে, কিন্তু এরকম কিছু আমি পাইনি। আই ডোন্ট নো মূলত যে ভাই, সারা আমার জীবন কাছে ভালো বাপ লাগে না। মার টিচারদের কাছ থেকে যেসব শুনে আসছি ওইগুলি ওই বইয়ের মধ্যে আছে, সেম টু সেম হুবহু। না আলটিমেটলি আমার কাছে মনে হয় না যে ধর ডিফারেন্ট কিছু সুলাইমান ছিল না আর শিকন, কি। তারপর আইমান সাদিক, মানে এইসব ওরা যেসব বই দেখছে, আমি এখনো পর্যন্ত যেই 2-3টা বই দেখছি, মানে সায়নের কাছে ভাইবো অন্য কেউ থেকে বইটা নিছিল, বাট যাদের এই বই আমি পড়ে দেখছি অ্যাকচুয়ালি তোর টাইম লস পুরা। মানে আলটিমেটলি হচ্ছে ওদের ফেসবুক স্ট্যাটাস, ইউটিউব ভিডিও
সমন্বয় করে, সবগুলা সমন্বয় কইরা ওইটা থেকে মাথায় যা আসে ওই স্ক্রিপ্টটা যেটা লেখে না, আলটিমেটলি স্ক্রিপ্টটা তোকে পার্ট বাই পার্ট ওরা সাজিয়ে লিখে দিতেছে। তো আলটিমেটলি আমার কাছে কি বইগুলো বলে worth it মনে হয় না। বাংলাদেশের মানুষের সাহিত্যের যেই রস গ্রহণের যেই ইয়াটা ছিল, কি বলে ধারাটা ছিল, ভালো ভালো সাহিত্যিক বাংলাদেশে আসতো, তাদের লেখা মানুষ পড়তো, সেই জিনিসটা এখন আর নাই। তুই চিন্তা করে দেখ, হুমায়ুন আহমেদের আগে গত 100 বছরে কয়জন সাহিত্যিক বাংলাদেশে ছিল? প্রচুর পরিমাণে সাহিত্যিক বাংলাদেশে ছিল, এই কলকাতা বাংলায় ছিল। বাট হুমায়ুন আহমেদের পরে আজকে পর্যন্ত 10-12 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত একজন ভালো সাহিত্যিকও বাংলাদেশ পায় নাই। বর্তমানের সময়ে হচ্ছে গিয়ে সাহিত্য জিনিসটা আস্তে আস্তে মরে যেতেছে, কথা হলে গিয়ে সেটাই। আমি বলবো না যে মানে এটা দোষ হলে গিয়া তোর মানে আজ গ্লোবালাইজেশন হইতেছে না, অন্যান্য দেশের কালচারও আমাদের মধ্যে ইনকর্পোরেট হইতেছে। তা দেখা যাচ্ছে যে আমরা নিজেদের কালচার নিয়ে ব্যস্ত না থেকে অন্য দেশের কালচার মানে বিশ্বের অন্যান্য কালচার নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি। এতে দেখা যাচ্ছে যে ভাষা শিক্ষা বলো বলো বা সাহিত্য সাধনা বলো, ওগুলি হইতেছে না আমাদের দ্বারা। তা এটা আস্তে 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 দেখা যাচ্ছে যে না হইতে হইতে এটা থেকে মানে একটা বিনম্র সৃষ্টি হয়েছে যে না মানে কি বলবো, অনাগ্রহ চলে আসছে অনেকের মধ্যে যে সাহিত্য বাংলাদেশেরটা পড়া কি হবে, আমি তো বিশ্বের অনেক কিছু জানতে পারতেছি, ওইগুলি পড়ি, ওইগুলি দেখি, ওইগুলি কি অবস্থা। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের দেশের আমাদের সাহিত্যেরই ক্ষতি হইতেছে, আর সেটা আমাদের হাত দিয়েই হইতেছে। হ্যাঁ, কথাটা এটাই ছিল আর কি। আসিফ কিছু বলবি এই বিষয় নিয়ে? আসিফ কিছু একটা বলতে গেছিল, আই থিঙ্ক ওর পিছে ও এমন একটা পজিশনে বসে আছে যেখানে কথা বলতে পারতেছে না। আমি আচ্ছা ভাই, আমরা না আমি ঠিক করছিলাম এনিমে তারপর কে ড্রামা এগুলো নিয়ে কথা বলবো, বাট এই এপিসোডটায় যেহেতু নীরব একজন অজ্ঞ মানুষ, একজন মূর্খ মানুষ এই বিষয়ে, তার কোনো আইডিয়া নাই, আনকালচার্ড আনকালচার্ড। আনকালচার্ড। আমরা কাকে আনকালচার্ডে ফেলি না, তার সাহিত্যের জ্ঞান অনেক ভালো, আমরা সেগুলো জানতে আচ্ছা চাই। আচ্ছা। তো আমরা তার কারণে এগুলা নিয়ে আজকে আর কথা বলতেছি না। উই গেট এ প্ল্যান, এবং আমরা মানে স্পেশালি আমি, তারপর ছোটন, আসিফ, আমরা ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে সামনে গেস্ট আনার, বাট এটা আমরা চাইতেছি যে 10 এপিসোডের পরের থেকে ট্রাই করার, বাট মেবি আরো আগেও আসতে পারে। ওগুলো হচ্ছে যে ভালো, আমরা ট্রাই করবো সবাইকে রিচ করার, হোপফুলি কেউ রিপ্লাই দিতে তখন আমরা জানাবো। ইনশাল্লাহ আমাদের ভালো আপনারা যারা যারা আমাদের পডকাস্ট দেখতেছেন তারা একটুখানি মানে গেস্টের মানে আপনাদের বন্ধু বান্ধবদের কাছে পডকাস্টটা ছড়ানোর চেষ্টা করুন, কারণ কি আমাদের ভিউয়ার আলটিমেটলি দরকার আছে। ঠিক আছে? এটা ট্রু মামা, আলটিমেটলি হ্যাঁ, সবাই বলে যে ভিউর কোনো মানি হয় না, বাট আমাদের কাছে ভিউ ম্যাটার্স ভাই। ভিউ বাড়লে খুব খুশি লাগে। আর যখন 50 সাবস্ক্রাইবার হয়েছে, যখন 100 ফলোয়ার্স হয়েছে, খুব খুশি লাগছে। ইয়া, উই আর হ্যাপি উইথ দ্য গ্রোথ। 3টা এপিসোড আপলোড দিয়েছি, ইনশাল্লাহ আমরা ট্রাই করবো উইকে 2টা এপিসোড আনার, বাট এখন পসিবল হচ্ছে না আসলে 2টা এপিসোড আপলোড করার। এই উইকে লাস্ট উইকে আমরা অলরেডি upload দিতে চোখ পারিনি। কালি পড়ে গেছে। আমাকে যত আনবি তোদের ভিউ তত বাড়বে। না মামা, উল্টা হবে। ইনশাল্লাহ, এই তো বেবি ভাইয়ের আশীর্বাদে আমাদের এই পডকাস্ট উঁচুতে চলে যাবে, আমি না বিশ্বাস মামা, করি। আমি বিশ্বাস করি Okay. ওকে আনলে আমাদের পডকাস্টের এপিসোড আরো মানে ভিউ আরো কমবে। তো ভাই না, ভিউ বাড়বে সেটা ঠিক আছে, কিন্তু ওই মোস্ট কন্টেন্ট ক্রিয়েটর যেমন বাড়ায় মানে কন্ট্রোভার্সি কইরা ওইভাবে বাড়বে, আমি সেটা চাই না। মানে আমিও চাই না ভাই, আমিও চাই না। পডকাস্টের একজন মেম্বার হিসেবে আমি সেটা চাই না। আমিও চাই না ভাই, বাট দ্যাটস আমরা ট্রাই করি একটু, মেবি মাঝে মাঝে কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় অবশ্য আমাদের পডকাস্টটা, বাট আমরা হ্যাঁ, কথা বলতে ফাইজুল টিগার খেলে সেটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়। হ্যাঁ, তাও ভাগ্য ভালো যে প্রিভিয়াস এপিসোডটা আমি আপলোড দিই নাই ভাই, ভালো হইছে ভাই। প্রিভিয়াস এপিসোডটা করাপ্টেড আরো ভালো করাপ্টেড হইছে। হয়ে গেছে। আল্লাহ, প্রিভিয়াস এপিসোডে যে কি হইছিল ওইটা নিয়ে যদি কথা বলতাম, কি নিয়ে যে ট্রিগার হইছি, বাট থাক। ওকে, সো আমাদের পডকাস্টটা অলমোস্ট এভরি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল। ফেসবুকে অ্যাভেলেবেল আছে, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আর স্পটিফাই অবভিয়াসলি অ্যাভেলেবেল আছে। সো 3টা প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে। সো আপনারা চাইলে শুনতে পারেন। স্পটিফাইটা ভিপিএন দিয়ে শুনতে হয়, এটা আগেও বলছি, সো এটা নিয়ে ডিসকাস না করি। বাট দেখা হবে আরো একটা এপিসোডে। সো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড সো গুড বাই, আসসালামু আলাইকুম সবাইকে।